আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে আসলাম, ম্যারাথন ক্লাস। তো এরা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও, আমি ক্লাসটা শুরু করবো। তো এরা দ্রুত ক্লাসে এরা তো সবাই যুক্ত হয়ে যাও, আমি ক্লাসটা শীঘ্রই শুরু করে ফেলবো। ওকে, আমি তো ওয়েট করি সবাই ক্লাসে যুক্ত হোক, তারপর আমি ক্লাসটা শুরু করবো। আমরা অ্যাকাউন্টিং একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসলাম। তো এরা সবাই ক্লাসটা দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে, আমি ওয়েট করি। দ্রুত ভাইয়ারা যুক্ত হয়ে যাও ক্লাসে, আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দেবো। দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও ভাইয়ারা, আমি একটু ওয়েট করি। ভাইয়ারা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও, আমি একটু ওয়েট করি, তোমরা ক্লাসে যুক্ত হও, তারপর আমি ক্লাসটা শুরু করবো। মায়ের বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বাকিরা যুক্ত হয়ে যাও ক্লাসে। তো এখন প্রায় 2জন যুক্ত আছে ক্লাসে, আমি যাই দ্রুতভাবে ক্লাসে যুক্ত হয়ে যাও, আমার ক্লাস শুরু করবো। তো মায়ের বাদন যুক্ত হয়েছে, আর কেউ আসলে এখনো যুক্ত হওয়া নাই। তো ভাইয়া বাকিরা দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে, আমি ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দেবো। ওকে, দ্রুত ভাইয়া ক্লাসে যুক্ত হয়ে যাও, আমি ওয়েট করি। আজকে আমরা 40টা কোশ্চেন নিয়ে আসছি ক্লাসে, আবার আমাদের বেসিক কিছু আলোচনা হবে। এরপর আমরা বেসিকের পরে হচ্ছে আমরা চলে যাবো আমাদের এমসিকিউতে। তো ভাইয়া দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে, আমি ওয়েট করি। ওকে, আঞ্জুমান রওনা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমরা ধর ক্লাসটা শুরু করে দিই, তোমরা আস্তে যুক্ত হয়ে গেলা। ওকে, আমরা ক্লাসে আজকে ব্যাংক সমন্বয় বিবরণী আর হচ্ছে রেওয়া মিললে আমরা লেখাপড়া করবো। তো এই দুইটা টপিকের প্রথমে আমরা কিছু বেসিক পড়ে নেব, তারপর হচ্ছে আমরা ম্যাথে যাব। ওকে, তো ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ধারণকারী বলে আমানতকারী। মানে তুমি তুমি ধরো ব্যাংকে একটা হিসাব খুলছো, তো তোমাকে আজকে কি বলবে? আমানতকারী বা গ্রাহক, যেটা বললাম আমানতকারী বা গ্রাহক। কেন তুমি হচ্ছে ব্যাংকে হিসাবটা খুলছো, তো তুমি হচ্ছে তাদের জন্য একজন গ্রাহক। ঠিক আছে? তো আমানতকারী কর্তৃক নগদান বই সংরক্ষিত হয়, আর ব্যাংক কর্তৃক পাস বই। দুইজনের ক্ষেত্রে বই দুইটা। তুমি যে ব্যাংকে টাকা রাখছো, তুমি হচ্ছে নগদান বই সংগ্রহণ করবা, আর ব্যাংক সংগ্রহণ না, ব্যাংক হচ্ছে পাস বই সংগ্রহণ করবে। ঠিক আছে? দুইজন বই কিন্তু আলাদা। দেখো, তুমি যে ব্যাংক হিসাব খুলছো, তোমার কাছে থাকবে নগদান বই, আর যে ব্যাংকে খুলছো ব্যাংকের কাছে থাকে পাস বই। দুইটা বই কিন্তু আলাদা। ঠিক আছে? ওকে, তো এই দুইয়ের বইয়ের মধ্যে ভুল সমন্বয় করতে ব্যাংক সমন্বয় বিবরণটা তৈরি করা হয়। তো ব্যাংক সমন্বয় বিবরণী কেন তৈরি করা হয়? নগদান বই আর পাস বইয়ের মধ্যে যে গড়মিলটা বা ভুলটা, এটা সলিউশন করার জন্য এটা তৈরি হয়। আচ্ছা, সঞ্জিতা যুক্ত হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা যুক্ত হয়েছে ভাইয়ারা ক্লাসে। ওকে ওকে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের মূল উদ্দেশ্যটা কি? দেখো, মূল উদ্দেশ্য হচ্ছে নগদান বই ও পাস বই মোতাবেক ব্যাংক ব্যালেন্সটা নির্ণয় করা বা মিলকরণ, যেটাই বল না কেন। এটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নগদান বই ও পাস বইয়ের মধ্যে যে ব্যাংক ব্যালেন্সটা আছে, ওইটা মিল করা বা মিলকরণ করা। ওকে, ক্রেডিট মেমো বা ক্রেডিট মেমোরেন্ডাম, যেটা বল না কেন, এখানে আমরা সঙ্গে মেমো লিখছি। ওকে, গ্রাহক বা আমাদের কর্তৃক ব্যাংকে জমা বৃদ্ধি পায়, জমা বৃদ্ধি পাইছে এমন লেনদেনগুলো হচ্ছে আমাদের ক্রেডিট মেমোরেন্ডাম, মানে আয় বৃদ্ধি। ক্রেডিট মেমোরেন্ডাম মানে হচ্ছে তোমার আয় বৃদ্ধি, এটা লিখে রাখো ভাইয়া, মনে রাখো। ক্রেডিট মানে হচ্ছে, মানে মেমোরেন্ডাম হচ্ছে আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি। ওকে, এটা হচ্ছে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এমন লেনদেন বোঝানো হয়েছে। ওকে, আমাদের সম্পর্কে অবগত করা হয়েছে। ব্যাংক কর্তৃক প্রদানকৃত মেমোরেন্ডাম যেমন হচ্ছে অর্জিত আয়, অর্জিত সুদ, ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। ধরো তুমি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক তোমাকে সুদ দেয়, প্রতি 1 লাখ টাকার তোমার বিপরীতে দেখা যায় 500 টাকা 1000 টাকা সুদ দেওয়া হয়। তো এই সুদটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম মধ্যে পড়ে, ক্রেডিট মেমোরেন্ডাম। এটা হচ্ছে আমাদের ক্রেডিট মেমোরেন্ডাম, কারণ এই টাকাটা হচ্ছে তোমার জন্য লাভ। ঠিক আছে? তোমাকে ব্যাংকে টাকা রাখলে ব্যাংক তোমাকে সুদ দেবে, একটা লাভ দেয়, ওই লাভটা হচ্ছে তোমার জন্য ক্রেডিট মেমোরেন্ডাম মধ্যে পড়ে। এটা হচ্ছে আয় বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, প্রতীক বলতেছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, বাকি একটু যুক্ত হয়ে ক্লাসে। আমরা এখন বেসিক পড়াচ্ছি, এরপর আমরা এমসিকিউ চলে যাব। ওকে, এরপর হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। আমরা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম আমরা পড়ছি, এখন হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। এটা হচ্ছে তোমার
আমানতকারী হিসাবে ব্যাংক জমা হ্রাস পায়, ঠিক আছে, ওইটা ব্যাংক জমা বৃদ্ধি পায়, এটা হচ্ছে ব্যাংক জমা হ্রাস পায়, এমন লেনদেনগুলা এখানে মূলত সম্পর্কে আমানতকারীকে অবগত করার জন্য ব্যাংক কর্তৃক প্রদানকৃত মেমোরেন্ডাম। যেমন এটার মধ্যে কি আছে, ওইটার মধ্যে ছিল হচ্ছে অর্জিত সুদ, ব্যাংক কর্তৃক কোনো সেবা দিচ্ছে ওইটা অন্তর্ভুক্ত হয়েছে। এখন হচ্ছে ধরো চেক প্রিন্টিং খরচ, ঠিক আছে, বা ছাপাখানা খরচ, ব্যাংক তহবিল স্থানান্তর। দেখা যায় তুমি ব্যাংকে টাকা রাখলে ব্যাংকের তোমার চার্জ কাটে প্রতি মাসে, যে তুমি ব্যাংকের সার্ভিস চার্জ হিসেবে টাকা কাটে, ওইটা হচ্ছে ব্যাংকের জন্য আয়, কিন্তু তোমার জন্য হচ্ছে ব্যয়। তুমি ব্যাংকে টাকা রাখলে ওরা হচ্ছে সার্ভিস চার্জ হিসেবে কিছুটা কেটে নেয়, তো ওই টাকাটা হচ্ছে ভাই তোমার জন্য ব্যয়, কিন্তু ব্যাংকের জন্য আয়। ওকে, এবার হচ্ছে তোমার নগদান বই, যেটা আমরা সংগ্রহ করি। যাই হোক, নগদান বই হচ্ছে প্রতিষ্ঠান বা আমানতকারী কর্তৃক একটা পুস্তকের একটা বই, যার মাধ্যমে নগদ ও ব্যাংকে জমা টাকার হিসাব করা হয়। এর মাধ্যমে নগদ ও ব্যাংকের ব্যালেন্সটা জানা যায়। নগদান বইয়ের মাধ্যমে নগদ ও ব্যাংকের যে ব্যালেন্সটা আছে ওইটা জানা যায়। এটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেলে কি হয়, নগদান বইয়ের ডেবিট হয়। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেলে নগদান বইয়ের ডেবিট দিয়ে লেখা হয়। ওকে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেলে নগদান বইয়ের ডেবিট দিয়ে লেখা হয়। ব্যাংক ব্যালেন্স হ্রাস পেলে নগদান বইয়ের ক্রেডিট দিয়ে লেখা হয়, ঠিক আছে। এটা তো বৃদ্ধি পেলে হচ্ছে তোমার এই দেখো বৃদ্ধি আর হ্রাস, নগদান বই হিসাব বলছে। নগদান বইতে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাইলে হচ্ছে ডেবিট, আর ব্যাংক ব্যালেন্স হ্রাস পাইলে হচ্ছে ক্রেডিট। এখন আসি ব্যাংক বিবরণী, হচ্ছে পুরোটা উল্টা। ব্যাংক বিবরণী হচ্ছে ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত। এটা হচ্ছে তোমার, তুমি যে লিখছো, মানে তুমি যে টাকা রাখো, আমানতকারী বা গ্রাহক, মানে তুমি হচ্ছে, এটা হচ্ছে তুমি ব্যাংকে টাকা রাখছো, এটা হচ্ছে তোমার হিসাবে কি ব্যাংকে তুমি যে টাকা রাখো বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট, আর হ্রাস পাইলে ক্রেডিট। এখন ব্যাংকের হিসাবে আসি। ব্যাংকের হিসাবে ধরো, ব্যাংকের হিসাবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেলে ব্যাংক বিবরণী ক্রেডিট দিকে লেখা হয়, ঠিক আছে। ব্যাংকের হিসাবে কি হয়, ব্যাংক বিবরণী যদি ব্যালেন্সটা বৃদ্ধি পায় ক্রেডিট দিকে লেখা হয়, যদি হ্রাস পেলে ডেবিট দিকে লেখা হয়, ডেবিট। ওকে, হিসাব নিকাশে কিছু ভুল থাকা সত্ত্বেও, এখন আমরা র্যামিলে চলে আসলাম, ব্যাংক সমন্বয় থেকে এবার আমরা র্যামিলে চলে আসলাম। ওকে, হিসাব নিকাশে কিছু ভুল থাকা সত্ত্বেও র্যামিল মিলে যায়, যা র্যামিলের সীমাবদ্ধতা নামে পরিচিত। হিসাবকালের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের গাণিতিক শুদ্ধ যাচাই। দেখো, র্যামিলের কাজ হচ্ছে দুইটা হিসাব বা কয়েকটা হিসাবের গাণিতিক শুদ্ধ যাচাই করা হয়, ঠিক আছে। হিসাবগুলো করতে সাহায্য করে, হিসাবটাকে সংক্ষিপ্ত করা হচ্ছে র্যামিল। ওকে, আমরা এরপরে বেসিক চলে যাই, আমরা র্যামিলে চলে আসলাম। আমাদের আজকে দুইটা টপিক, একটা হচ্ছে ব্যাংক সমন্বয়, একটা হচ্ছে র্যামিল। ওকে, একটা হিসাব চক্রে র্যামিল 3বার তৈরি করা হয়। কয়বার? 3বার। একটা হিসাব চক্রের মধ্যে র্যামিল তৈরি করা হয় 3বার। একটা হচ্ছে অসমন্বিত র্যামিল, সমন্বিত র্যামিল, আর হচ্ছে সমাপনী পরবর্তী র্যামিল, ঠিক আছে। র্যামিল খতিয়ানের সকল হিসাবের জের সম্মিলিত একটা তালিকা মাত্র, তো র্যামিল তৈরি করা হয় নির্দিষ্ট তারিখ বা সময়বিন্দুতে। এটা মাথায় লিখতে হবে, পরীক্ষা আসতে পারে যে র্যামিল কখন তৈরি করা হয়। র্যামিল তৈরি করা হচ্ছে তোমার নির্দিষ্ট তারিখ বা সময়বিন্দুতে। ওকে, র্যামিলে ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের পার্থক্যটা অনিশ্চিত হিসাব নামক সাময়িক হিসাব। অনিশ্চিত সাময়িক হিসাব, এই সাময়িক হিসাবের মাধ্যমে কি করা হয়, তোমার ধরো একটা তোমার অ্যামাউন্টের তোমার উত্তর মিলে নাই, সেটা তোমার দ্বারা মিক্স করে দেয় যে উত্তরটা মিলছে কিনা। ওকে, মেলানো হয়। তো যেসব ভুলগুলা র্যামিলে ধরা পড়ে না, ঠিক আছে, ভুলগুলা কি কি? নীতিগত ভুল, আর হচ্ছে কর্ণিক ভুল। যেমন কর্ণিক ভুলের মধ্যে কি কি আছে, তোমার বাদ পড়া ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল, ঠিক আছে। এখন এই ভুলগুলো কি জানি আমরা, ধরো তোমার 5,000 টাকা, ঠিক আছে, এই লেখাটা তুমি লেখোই নাই, ভুলে পুরো বাদ পড়ে গেছে, হচ্ছে বাদ পড়ার ভুল, ঠিক আছে। তুমি এই 5,000 টাকার লেনদেন তুমি লেখোই নাই, এটা পুরো বাদ পড়ে গেছে, এটা হচ্ছে বাদ পড়ার ভুল। আর লেখার ভুল কি ভাই, তুমি 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখছো, ঠিক আছে, তুমি 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখছো, এটা হচ্ছে লেখার ভুল। আর বেদাখিলার ভুল কি, তোমার সমাজ যদি কোনো হিসাবকে তুমি উল্টাপাল্টা করে দিও, ধরো আমি একটা দুটো নাম লিখি, রহিমের হিসাব, ধরো রহিম হিসাব 500 টাকা, ঠিক আছে, রহিম হিসাব হচ্ছে 500 টাকা, তুমি লিখছো কি করিম হিসাব 500 টাকা, ঠিক আছে, মানে দুইটা নাম পুরো চেঞ্জ করে ফেলছো। রহিম হিসাব 500 টাকা, তুমি এখানে লিখে ফেলছো কি করিম হিসাব 500 টাকা। এইটা ভুলগুলো হচ্ছে বেদাখিলার ভুল। আর পরিপূরক ভুল কি ভাই, সমাজ যদি একটা লেনদেন দিয়ে অন্য লেনদেনটা পরিপূরক হয়ে গেছে, আমি একটু বোঝাই বলি, এটা পরীক্ষা আসার মধ্যে একটা কোশ্চেন। পরিপূরক ভুলটা আসলে কি, ধরো তোমার এই মাসের বকেয়া ভাড়া বা তুমি ভাড়া পরিশোধ করছো, ভাড়া দিচ্ছে কত টাকা, 5,000 টাকা, ঠিক আছে, কিন্তু তুমি দেখা যায় আমি লিখছো কি বেতন 5,000 টাকা লিখছো, অঙ্ক কিন্তু ভুল হয় নাই। দেখো, এটা কিন্তু ব্যয়, ভাড়াও কিন্তু ব্যয়, বেতনটাও কিন্তু ব্যয়, ঠিক আছে। তুমি ভাড়া না লেখা তুমি বেতন লিখছো, কিন্তু এমন কিন্তু ঠিক আছে, 5,000 টাকা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পরিপূরক ভুল, মানে কি সমজাতীয় একটা লেনদেন দিয়ে একটা পরিপূরক হয়ে গেছে। যদি তোমার ম্যাথ ভুল হয় না, আবার তারপরও দেখা যায় এটাও ব্যয়, এটাও ব্যয়, তুমি ভাড়ার জায়গায় বেতন লিখে দিচ্ছি, বাট এমন কিন্তু সেম, এমন কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এইটার ভুলগুলো হচ্ছে তোমার পরিপূরক ভুল। ওকে, তো ভাই সংক্ষিপ্ত আলোচনা, কারণ এই অধ্যায় থেকে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ডিসিও, তো ডিসির আমি রিজিউম হয়ে গেছিল,
ওকে, আচ্ছা নেটে একটু প্রবলেম হয়েছে হয়তো, সমস্যা নাই। আচ্ছা, কমেন্টগুলো লেটে আসতেছে। ওকে ভাই, এটা নেটে একটু প্রবলেম ছিল, সমস্যা না, আমরা ক্লাসটা শুরু করি। ওকে, আমাদের প্রথম এমসি আমাদের ক্লাসে যে ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়, ঠিক আছে, এটা আমরা বেসিকে বললাম একটু আগে, যেটা বললাম যে পরীক্ষা আসতে পারে ভাইয়া কখন তৈরি করা হয় বলো। ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয় আমরা কিন্তু বেসিক একটু পড়ছি, বেসিক কিন্তু এই লাইনটা আমাদের ছিল, বেসিক যে বর্ণনা ছিল সংক্ষিপ্ত বর্ণনা, ওইখানে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো ছিল যে ব্যাংক সমন্বয় বিবরণী কখন প্রস্তুত করা হয়, কোন টাইমে, হিসাবকালে যে কোনো সময়, হিসাবকাল নির্দিষ্ট তারিখে, হিসাবকালে প্রথম তারিখে নাকি শেষ তারিখে, বলো দ্রুত অ্যান্সার দাও ভাই, আমি ওয়েট করি, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়, এটা আমাদের বেসিক যে আলোচনা করছিলাম, আমাদের সংক্ষিপ্ত আলোচনা বা শর্ট ডিসকাশন, ঠিক আছে, আমরা শর্ট ডিসকাস করছিলাম, ওই জায়গাটা কিন্তু এই কোশ্চেনটা ছিল, বা এইটার কিন্তু লাইনের ব্যাখ্যা ছিল যে ব্যাংক সমন্বয় বিবরণী কখন প্রস্তুত করা হয়, কোন টাইমে, হিসাবকালের যে কোনো সময়, হিসাবকাল নির্দিষ্ট তারিখে, হিসাবকালের প্রথম তারিখে নাকি শেষ তারিখে, বলো দ্রুত অ্যান্সার দাও, আমি ওয়েট করি, দ্রুত অ্যান্সার দিয়ে দাও ভাইরা। আজকে আমাদের ক্লাসে 40টা এমসিকিউ আছে আমরা। ওকে, আমরা প্রথম এমসিকিউ চলে আসলাম। ওকে, মায়ের বাদ বলতেছো এ নাম্বার। আচ্ছা, বাকির একটা আনসার দাও, আমি ওয়েট করি। মাত্র 2জন ক্লাস করতেছো ভাইয়া, এটা ঠিক না, আসলে তোমরা ক্লাস করবা নিয়মিত, অলমোস্ট 600 স্টুডেন্ট ক্লাস করতেছো, ঠিক আছে, এদের বেশিরভাগই আর্টসের, তো অ্যাটলিস্ট 120 প্লাস হচ্ছে তোমার কমার্স স্টুডেন্ট, অলমোস্ট, এর মধ্যে মাত্র 2জন ক্লাস করতেছো, এটা দুঃখজনক আসলে ভাই, কেননা ক্লাসগুলো কিন্তু ভাই তোমাদের জন্য না হয়, তোমরা ক্লাস না করলে কিন্তু তোমাদেরই লস, ঠিক আছে, সামনে পরীক্ষা আসতেছে, ঢাকা সিঙ্গেল পরীক্ষা, সো ভাইরা ক্লাস না করলে কিন্তু তোমাদেরই লস, এটা মাথায় রেখো। 120 প্লাস স্টুডেন্ট আছে কমার্সের 600-র মধ্যে, অলমোস্ট মাত্র 2জন নাকি 5জন ক্লাস করতেছো, এটা ঠিক না ভাই, ক্লাসগুলো নিয়মিত করো, কেন ক্লাসগুলো তোমাদের জন্য নেওয়া হয়। ওকে, দ্রুত অ্যান্সার দিয়ে দাও, দ্রুত একটু অ্যান্সার দিয়ে দাও। ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়, হিসাবকালে যে কোনো সময়, হিসাবকাল নির্দিষ্ট তারিখে, হিসাবকালে প্রথম তারিখে নাকি হিসাবকালে শেষ তারিখে, বলো দ্রুত একটা অ্যান্সার দাও, আমি ওয়েট করি, দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও ভাইরা, দ্রুত। ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয় বলো, শুধু মায়ের বাদন অ্যান্সার দিচ্ছ, বাকি একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইরা, আমি ওয়েট করি। ওকে, তো ভাইরা দ্রুত একটা অ্যান্সার দিয়ে দাও, আমি ওয়েট করি, দ্রুত। যারা ক্লাস করতেছো 4জন এখন আছে ক্লাসে, তো ভাইরা 4জন উত্তর দাও, 1জন অ্যান্সার করছো, বাকি একটা অ্যান্সারটা করে দাও। আসি ভাই ক্লাস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সানজিদা বলতেছো ক নাম্বার, ওকে ওকে, বাকি একটা অ্যান্সার দিয়ে দাও ভাইরা, আমি ওয়েট করি, দ্রুত। এইটা বেসিক আলোচনা করছি, তারপরেও তোমরা ভুল করতেছো, ঠিক আছে, এটা বেসিক আলোচনা হয়েছে, এখন বলো যে ভাই ওইখানে তো যে কোনো সময় লেখা ছিল, কিন্তু মনে রাখবো বলতে পারো যে ভাই এটাও তো হইতে পারে, কিন্তু না, আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের এইটা নির্দিষ্ট তারিখে। তুমি বলতে পারো যে ভাই বেসিকে তো ভাই 2টা আমাদের যে দাগ দিয়েছিল, তাই না, কিন্তু ভাই দেখো এইটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে, এইটা হচ্ছে অ্যান্সার, হিসাবকাল নির্দিষ্ট তারিখ হচ্ছে তোমার এইটা তৈরি করা হয়, এটা মাথায় রেখো, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে একটা ইউনিভার্সিটি আসছিল কোশ্চেনটা, ওকে, হিসাবকালের নির্দিষ্ট তারিখে, তোমরা যে কোনো সময় দিয়ে দিচ্ছ, এটা হবে না, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট তারিখে, এটা আমাদের একটা প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন, খুব সম্ভবত ঢাকা ও জাহাঙ্গীরনগরে এটা আসছিল, ডিও অথবা জেইও, খুব সম্ভবত, আমি যখন পড়ছিলাম, যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন দেখছিলাম এটা। সো ভাইরা এটা হচ্ছে নির্দিষ্ট তারিখে, মেবি লাস্ট যে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা গেলো ওইখানে মেবি কোশ্চেনটা ছিল। ওকে, এটা হচ্ছে হিসাবকাল নির্দিষ্ট তারিখ হচ্ছে আমাদের আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করা হয়। ওকে, আমার নেক্সট কোশ্চেনটা চলে যাই। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয় বলো, ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয় বলো, বা কি নামে ডাকা হয় বলো, হিসাব বিবরণী, আয় ব্যয় বিবরণী, খরচ বিবরণী নাকি মিলকরণ বিবরণী, এটা বেসিকে ছিল, বেসিক বলা হয়েছে যে 2টা হিসাবের মধ্যে এটা কিছু একটা কাজ করে, সে কাজটা কি বলো, হিসাব বিবরণী, আয় ব্যয় বিবরণী, খরচ বিবরণী নাকি মিলকরণ বিবরণী, বলো, আমি ওয়েট করি ভাই, তোমার দ্রুত একটা অ্যান্সার দিয়ে দাও। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়, হিসাব বিবরণী, আয় ব্যয় বিবরণী, খরচ বিবরণী নাকি মিলকরণ বিবরণী, বলো। আচ্ছা, আফতাবর বলতে আসসালামু আলাইকুম ভাই, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, কোশ্চেন কি বাংলাতে আসবে, ইংলিশে অপশন নাই, আচ্ছা আফতাবর কোশ্চেনগুলো ভাই বাংলাতে আসবে, এখন তুমি তো দেখা যায় যদি বিউপিতে পরীক্ষা দাও, বিউপিতে দেখা যায় ইংলিশ প্যাটার্ন কোশ্চেন করে, কিন্তু আমাদের যে পরীক্ষা যে সাবজেক্টগুলো, ধরো যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ঠিক আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট,
বাংলা, এগুলো তো ভাই ইংলিশে করার কোনো জায়গা নেই, তাই না? এগুলো ভাই বাংলাতে কোশ্চেন করবে, ঠিক আছে? এগুলো বাংলাতে কোশ্চেন করবে। ধরো তুমি যেখানে পরীক্ষা দিবা বিইউপিতে, বিইউপি, যে বিইউপি আমার ধারণা নাই ভাই, বিইউপিতে তো আসতে পারে, আমার ধারণা নাই, বাট জেইউ, আরইউ, কুমিল্লা, সিওইউ বা সিইউ, জিএসটি, বা এগুলোতে বাংলাতে কোশ্চেন করবে, ঠিক আছে? অ্যাকাউন্টিং বাংলাতে আসবে, ম্যানেজমেন্ট বাংলা, এগুলো ভাই বাংলাতে কোশ্চেন করবে এখানে। আচ্ছা, নতুন ভাইয়ের আনসার দিয়ে দাও, আমি একটু ওয়েট করি। আমার কিন্তু কোশ্চেনটা লেট করে আসতেছে, হয়তো নেটের প্রবলেমের কারণে। ওকে ভাই, সবাই 2 নম্বর কোশ্চেন আনসার করে দাও, আমি একটু ওয়েট করি, দ্রুত আনসার করো 2 নম্বরে। 2 নম্বর কোশ্চেন আনসার করে দাও ভাইরা। আচ্ছা, সঞ্জিতা বলতেছে 2 এর 4 হবে, আঞ্জুমান 2 এর ডি, মায়ের বাদন ডি, আশা বলতেছে ডি নাম্বার। ওকে, থ্যাংক ইউ। এটার সময় 2 নাম্বার হচ্ছে মিলকরণ বিবরণী। ব্যাংক সমান বিবরণীকে বলা হয় আমাদের মিলকরণ বিবরণী। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। ব্যাংকের আয়ের প্রধান উৎসটা কোনটা? ব্যাংক যে আয় করে, তোমাদের ব্যাংক যে ইনকাম করে, সে আয়ের প্রধান উৎস আমাদের দেখছি, প্রধান উৎসটা কি আমাদের? আমানতের সুদ, মূলধনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, জমা দিতে সুদ। বলো, আমানতের সুদটা হচ্ছে কি? তুমি একটা ধরো টাকা রাখছো ব্যাংকে, ব্যাংকে টাকা রাখছো, সেই টাকারও ব্যাংক সুদ পাইছে। নর্মালি তো এটা তো ব্যাংকের আয় না, এটা তোমার আয়। তুমি একটা টাকা ব্যাংকে রাখছো, ওর বিনিময়ে ব্যাংক তোমাকে মাসে সেটা সুদ দিবে, বা হচ্ছে তোমার লাভ, যেটা আমরা লাভ বলি মাঝে মাঝে, এটা তো ভাই ব্যাংকের লাভ না, এটা তোমার লাভ, ঠিক আছে? তো বাকি 3টার মধ্যে আনসার হবে, দ্রুত আনসারটা দিয়ে দাও, আমি ওয়েট করি। এটা যে সুদ, আমাদের সুদ হচ্ছে ভাই তুমি বাবা টাকাটা, তুমি ব্যাংকে টাকা রাখছো, এই জন্য ব্যাংক তোমার টাকা দিবে, এটা কিন্তু ব্যাংকের আয় না, এটা হচ্ছে তোমার আয়, ঠিক আছে? তো বাকি 3টার মধ্যে আনসার হবে, বলো কি হবে আনসার? আমি ওয়েট করি, সবাই আনসারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই একটু আনসারটা করো, আমি ওয়েট করি। ওকে ভাই, একটু ওয়েট করি, দ্রুত আনসারটা দিয়ে দাও। ব্যাংকের আয়ের প্রধান উৎসটা আসলে কোনটা? ব্যাংক আসলে কোন জায়গা থেকে প্রধানত আয় করে থাকে বা ইনকাম করে থাকে ব্যাংক, বা লভ্যাংশ পেয়ে থাকে? বলো, দ্রুত আনসার দিয়ে দাও, আমি ওয়েট করি। আচ্ছা, সোহাইব সিদ্দিকী বলতেছো 3-এর ডি হবে। আচ্ছা, সঞ্জিতা 3-এর গ, আঞ্জুমান 3-এর সি। ওকে, বাকি একটা আনসার দিয়ে দেবে, আমি ওয়েট করি দ্রুত। 8জন ক্লাসে আসছো, যাক 5জন থেকে 8জন হয়েছে, যাক উন্নতি। কি হবে আনসারটা? দ্রুত আনসার দিয়ে দাও। ব্যাংকের আয়ের প্রধান উৎসটা আসলে কি? আমাদের সুদ, মূলধনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, নাকি জমাতিরিক্তের সুদ? আচ্ছা, আশা বলতেছো 3-এর সি হবে। আচ্ছা, বাকিরা যারা ক্লাস করতেছো ভাইয়ারা, একটা আনসারটা দিয়ে দাও। মায়ের মাধ্যমে বলতেছো 3-এর সি হবে আনসার। ওকে, বাকি একটা আনসার করে দাও ভাইয়ারা, আমি ওয়েট করি। বাকিরা যারা ক্লাসে আসছো কাইন্ডলি আনসারটা করে দাও ভাইয়ারা, আমি কোশ্চেনটা সলিউশনে যাব। ওকে, আচ্ছা, তাহলে এই কজনই আসো ক্লাসে। ওকে, আমি তাহলে অ্যান্সারটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের প্রদত্ত ঋণের সুদ। এই প্রদত্ত ঋণের সুদটা হবে কি? ধরো তুমি ব্যাংক থেকে একটা ঋণ নিছো, ব্যাংক থেকে লোন না, যেটা বলি আমরা লোন, ঠিক আছে? ব্যাংক থেকে লোন নিছো 1 লক্ষ টাকা, ঠিক আছে? তো ব্যাংক কি করছে, এর উপরে তোমার 15% একটা ইন্টারেস্ট বা সুদ, যেটা আমরা বলি, ধার্য করছে। তোমাকে প্রতি মাসে সেটা দিতে হবে টাকাটা। তোমাদের 1 লাখ টাকা ঋণ নিচ্ছ 12 মাসের জন্য, ঠিক আছে? 12 মাসের জন্য। তো প্রতি মাসে তোমাকে 15% করে, মানে 1 লাখে 15% কত টাকা? 15,000 টাকা। তোমাকে 15,000 টাকা তোমাকে প্রতি মাসে ব্যাংকে দেওয়া লাগবে, ঠিক আছে? দেখা যায় এই টাকাটা হচ্ছে ব্যাংকের লাভ। প্রদত্ত ঋণের সুদ হচ্ছে যে তোমাকে সুদটা দিবে, ওই সুদের বিনিময়ে সে তোমার কাছ থেকে একটা পার্সেন্টেজ নিবে। যেমন বললাম 1 লাখ টাকা তুমি 1 বছর জন্য নিচ্ছ, তো প্রতি মাসে তোমার পার্সেন্টেজ কত? 15%, মানে কত? 15,000 টাকা তোমার প্রতি মাসে সুদ। এই টাকাটা ব্যাংক নিজের করে নিবে, এটা ব্যাংকের জন্য লাভ। তোমার কি অবশ্যই 1 লাখ টাকা ঋণ নেয় না? অনেক প্রতিষ্ঠান দেখা যায় তোমার 20 কোটি টাকা, 30 কোটি টাকার মতো লোন নেয়, ওইখানে টাকা তো ভাই আরো বেশি, ঠিক আছে? তো এইখান থেকে ব্যাংকগুলো তো বেশি ইনকাম করে থাকে, সুদের হার, মানে সুদ থেকে ইন্টারেস্ট। ওকে, আমার 4 নম্বর কোশ্চেন চলে আসে। ডেবিট মেমোরেন্ডাম আসলে কে প্রস্তুত করে? এটা আমাদের বেসিকে ছিল, যে ডেবিট মেমোরেন্ডাম আসলে কে প্রস্তুত করে। ডেবিট মেমোরেন্ডাম, এটা আমাদের বেসিকে ছিল, যে ডেবিট মেমোরেন্ডাম। ওয়েট করো, আমি একটু অ্যান্সারের জন্য ওয়েট করি। বলো, ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করেন? ডেবিট মেমোরেন্ডাম কে? আচ্ছা, আফতাব বলতেছে 3-এর সি। আচ্ছা, 3 নাম্বার সি হবে আনসার। ওকে, 4 নম্বর কোশ্চেন অ্যান্সার দ্রুত করে দাও, আমি একটু ওয়েট করি। 4 নম্বর অ্যান্সারটা সবাই বলে দাও ভাইরা। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ওকে, ডেবিট মেমোরেন্ডাম কারা প্রস্তুত করে, বা কোন ব্যক্তি প্রস্তুত করে, বা কোন প্রতিষ্ঠান প্রস্তুত করে? বলো। আচ্ছা, আঞ্জুমান বলতেছো 4-এর বি হবে অ্যান্সার। ওকে, বাকিটা অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? বলো, দ্রুত অ্যান্সার দিয়ে দাও, আমি ওয়েট করি দ্রুত।
আচ্ছা মায়ের বাদ বলতেছো 4-এর বি নাম্বার অ্যান্সার, ওকে বাকি এটা অ্যান্সার করে আমি ওয়েট করি। ডেভিড মেমোরেন্ডাম কে প্রস্তুত করেন? ডেভিড মেমোরেন্ডাম কে প্রস্তুত করেন বলো, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। ডেভিড মেমোরেন্ডাম কে প্রস্তুত করেন? আচ্ছা সানজিদা বলতেছো খ নাম্বার, আশা বলতেছো এ নাম্বার। আচ্ছা বাকি আনসার আমি ওয়েট করি। আচ্ছা বাকি আনসার তো ওকে, চারজনই তো আসছে, চারজন অ্যান্সার করছে, ওকে। এটা হচ্ছে আমাদের ব্যাংক, যেটা বললাম খরচ হিসাবগুলো আছে, ধরো প্রিন্টিং খরচ, ছাপা খরচ, ছাপা খরচ, প্রিন্টিং খরচ, ঠিক আছে, প্রিন্টিং যে খরচগুলো আছে এগুলো মূলত ব্যাংক কি করে তোমার হিসাব থেকে কেটে নেয়। ধরো তুমি হিসাব রাখছো তোমার ব্যাংকে, সর্বনিম্ন 500 টাকা লাগে একটা ব্যাংকে, একটা ব্যাংক হিসাব খুলতে গেলে সর্বনিম্ন 500 টাকা লাগে, ঠিক আছে। তুমি দেখা যায় 500 টাকা লাগতে মাস্ট সর্বনিম্ন, এরপর দেখা যায় যে যতটা রাখতে পারে। তো তুমি মাসে ধরো তোমার মাসে ব্যাংকে জমা আছে 10,000 টাকা, ঠিক আছে। তো ব্যাংক প্রতি মাসে কি করবে, এখান থেকে কিছুটা করে কেটে নিবে। কেন? এই যে ব্যাংকের ছাপা খরচ আছে, প্রিন্টিং খরচ আছে, বা তোমার সার্ভিস চার্জ যেটা বলা হয় সাধারণত, তোমার টাকা ব্যাংক রাখতেছে তো ভাই ফ্রিতে তো লাগবে না, ঠিক আছে। তো ব্যাংকের কিছু টাকা তোমার দেওয়া লাগবে অ্যাজ এ সার্ভিস চার্জ হিসেবে বলতে পারো। তো সার্ভিস চার্জের মধ্যে কি কি আছে, তোমার ছাপা খরচ আছে, প্রিন্টিং খরচ আছে, এবং আদার যে খরচগুলো আছে ওইটার জন্য কি করে ব্যাংক ভাই কিছু টাকা কেটে রাখে। ধরো হইতে পারে 200 টাকা হইতে পারে, 500 টাকা হইতে পারে, প্রতি মাসে ব্যাংক তোমার কাছ থেকে কেটে রাখে, প্রত্যেকের কাছ থেকে কেটে রাখে। তো এইটা হচ্ছে তোমার ডেবিট মেমোরেন্ডামের মধ্যে অন্তর্ভুক্ত, এইটা ব্যাংকের একটা আয়ের মধ্যে পড়ে। ওকে লাইভ সিঙ্গার প্রবলেম করতেছে, হ্যাঁ ভাই লাইভ সিঙ্গার প্রবলেম করতেছে, এটা আমার এখানে করতেছে প্রবলেম ভাই। বাংলাদেশে ভাই কারেন্ট নেট এগুলো প্রবলেম করবে, এটা ইউনিভার্সাল, এটা সত্য, এটা প্রবলেম এখানে করবি। ওকে এনএসএফ চেক কোনটা? এনএসএফ চেকটা মানে কি আমরা জানি, নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। এর মানেটা কি ভাই, ব্যাংকে তুমি হিসাবটা রাখছো, তোমার হিসাবে পর্যাপ্ত টাকা নাই, যেটা বললাম ধরো 500 টাকা তোমার ব্যাংক হিসাব খুলতে লাগবে, বা তোমার কাছে 500 টাকা নাই, তুমি 500 টাকা চেয়ে কম আছে, বা ধরো তোমার ব্যাংকে আছে 10,000 টাকা, তুমি চাইতেছো ভাই 20,000 টাকা আমাকে লোন দাও, সম্ভব না। আছে 10,000 টাকা, তুমি 20,000 টাকা চেক নিয়ে গেছো, টাকা তুলবা, এটা সম্ভব? তোমার ব্যাংকে আছে 10,000 টাকা, তুমি বলতেছো ভাই আমাকে 20,000 টাকা দেন, ব্যাংক কখনো দিবে না। অ্যান্সার চেক হচ্ছে তোমার যে নট সাফিসিয়েন্ট ফান্ড, মানে কি তোমার হিসাবে পর্যাপ্ত টাকা নাই, ঠিক আছে, তোমার হিসাবে কি পর্যাপ্ত টাকা নাই। এটা দ্বারা কোনটা বোঝে, জমাকৃত চেক প্রত্যাখ্যান, জমাকৃত চেক আদায়, ইস্যুকৃত চেক পরিশোধ, ইস্যুকৃত চেক উপস্থাপন, বলো দ্রুত অ্যান্সার দিয়ে দাও। এনএসএফ চেক আসলে কোনটা, জমাকৃত চেক প্রত্যাখ্যান, জমাকৃত চেক আদায়, ইস্যুকৃত চেক পরিশোধ, নাকি ইস্যুকৃত চেক উপস্থাপন? বলো ওয়েট করি আমি, দ্রুত অ্যান্সার দিয়ে দাও ভাইরা, আমি একটু ওয়েট করি ভাইরা, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। এটা কি হবে, এনএসএফ চেক মানে কি? আচ্ছা আফতাব বলতে 4 ডি, হ্যাঁ ভাই 4 নম্বরে, 4 নম্বর, ওকে ভাই এটা দ্রুত অ্যান্সার দিয়ে, আমার একটা প্রবলেম করতেছে তো দ্রুত অ্যান্সার দিয়ে নেট একটু। ওকে 5 নম্বর অ্যান্সার ভাই দিয়ে দাও, কি হবে এনএসএফ চেক কোনটা, জমাকৃত চেক প্রত্যাখ্যান, জমাকৃত চেক আদায়, ইস্যুকৃত চেক পরিশোধ, নাকি ইস্যুকৃত চেক উপস্থাপন? বলো দ্রুত অ্যান্সার দিয়ে দাও। নট সাফিসিয়েন্ট ফান্ড মানে হচ্ছে তোমার ব্যাংকে পর্যাপ্ত টাকা নাই, ঠিক আছে, মানে যেটা বললাম ধরো তোমার ব্যাংকে আছে 10,000 টাকা, তুমি এখন চেক লেখছো কত টাকা, চেক লেখছো 20,000 টাকা, ব্যাংকে টাকা দিবে? বলবে ভাই তোমার ব্যাংকে তো আছে 10,000 টাকা, তুমি 20,000 টাকা চেক তুমি লিখো কিভাবে? সো চেক দাও মানে চেকটা শেষ, উনি ফেলে দেবে চেকটা, তো ভাই টাকা তো সম্ভব নয় এটা। সো ব্যাংকে টাকার বিপরীত তুমি চাইলে ভাই তোমার ওই টাকা ব্যাংকে থাকতে হবে। জমাকৃত চেক প্রত্যাখ্যান, আচ্ছা এটা অনেকে হয়তো অ্যান্সার করছো, ওকে এইটা হতে পারে জমাকৃত চেক প্রত্যাখ্যান, ঠিক আছে, এটা হবে আমাদের জমাকৃত চেক প্রত্যাখ্যান। যেটা বললাম তোমার ব্যাংকে পর্যাপ্ত টাকা নাই, সো তুমি ব্যাংকে টাকা জমা দাও সম্ভব না। আশা বলতো সে নাম্বার, ওকে আঞ্জমান এ, সানজিদ হ্যাঁ ভাই এটা হবে এ নাম্বার, জমাকৃত চেক প্রত্যাখ্যান, যেটা বললাম তোমাদেরকে যে তোমার ব্যাংকে পর্যাপ্ত টাকা নাই। সাফিসিয়েন্ট মানে কি ভাই, সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত, তোমার ব্যাংকে পর্যাপ্ত টাকা নাই, তো ব্যাংক তো এটা তোমার চেক দিয়ে লাভ নাই, ব্যাংক চেকটা নিয়ে বলো যাও বাসায় যাও, তোমার তো টাকা আছে 10,000, তুমি লিখছো 20,000 টাকা চেক দিতে, কখনো সম্ভব না। সো এটা হবে জমাকৃত চেক প্রত্যাখ্যান। ওকে আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাই। ব্যাংক সমানের বিবরণী কে প্রস্তুত করেন? বলো কে প্রস্তুত করেন, ব্যাংক সমানের বিবরণী কে প্রস্তুত করেন? ব্যাংক দেনাদার, পাওনাদার, নাকি সরি গ্রাহক বা আমানতকারী বা গ্রাহক, দুইটা আসতে পারে পরীক্ষা। এই আমানতকারী জায়গায় গ্রাহক আসতে পারে, সো যদি গ্রাহক আসে ওইটা রাইট, ঠিক আছে, তুমি যেটা অ্যান্সার করো, দেনাদার, পাওনাদার, নাকি ব্যাংক নিজেই প্রস্তুত করে, বলো কোনটা হবে? দুইটা কিন্তু, একটা হচ্ছে ব্যাংক সমান বিবরণী, একটা হচ্ছে ব্যাংক বিবরণী, ব্যাংক সমান বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী, আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী, একটা শুধুমাত্র ব্যাংক বিবরণী। বলো দুইটা দুইজন প্রস্তুত করে, ব্যাংক বিবরণী, বলো দ্রুত অ্যান্সার দাও ভাইরা। আমরা তো কোশ্চেন শুধুমাত্র এটা ছিল, ওইটা ছিল না, জাস্ট এটা অ্যান্সার দাও আগে। 6 নাম্বার কি অ্যান্সার আছে? 6 নাম্বার বলতেছে বি নাম্বার, মায়ের বাদ বলতেছে এ নাম্বার। আচ্ছা
মায়ের বাদে অ্যান্সার একটু ভুলে গেলো ভাই, এটা হবে না অ্যান্সার, এ নাম্বার হবে না। আচ্ছা বাকিটা অ্যান্সার করে আমি ওয়েট করি। ব্যাংক বিবরণী কিন্তু অন্য একজন প্রশ্ন করে, ব্যাংক বিবরণী প্রশ্ন করে কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? দুজন কিন্তু দুইটা প্রশ্ন করে, একজন প্রশ্ন করে ব্যাংক সমান বিবরণী, আরেকজন প্রশ্ন করে শুধুমাত্র ব্যাংক বিবরণী। দ্রুত অ্যান্সার দিয়ে দাও ভাই, আমি ওয়েট করি, বাকিটা অ্যান্সার দিয়ে দাও। ওকে আফতাব বলতে 6 নম্বরে এ হবে ভাইয়া, 6 নম্বর তো এ হবে না, 6 নম্বরের অ্যান্সার ডিফারেন্ট আফতাবর, এটা হবে না অ্যান্সার 6 নম্বরের। ওকে আচ্ছা আশা বলতেছো বি নাম্বার অ্যান্সার। ওকে এটা হচ্ছে আমাদের বি নাম্বার, হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। গ্রাহক বা আমানতকারী যেটা বলে এটা রাইট। এখন হচ্ছে আমি যেটা কোশ্চেন করছিলাম যে ভাই দুইটা কিন্তু দুজন প্রস্তুত করে, আমাদের ব্যাংক সমান বিবরণী পেয়ে গেলাম কে প্রস্তুত করে, এখন ব্যাংক বিবরণী, শুধুমাত্র ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, শুধুমাত্র ব্যাংক বিবরণী লিখলে এটা হচ্ছে আমাদের ব্যাংক, ব্যাংক নিজে প্রস্তুত করে, ঠিক আছে? তো তোমরা অনেকে ব্যাংক লিখছো, তোমরা কনফিউজ হয়ে গেছো তোমরা যে দুইটা কি হবে, দুইটা আলাদা। যদি বলে ব্যাংক সমান বিবরণী বললে এইটা আমাদের গ্রাহক বা আমানতকারী, যদি বলে শুধু ব্যাংক বিবরণী, অনলি ব্যাংক বিবরণী, কোনো সমন্বয় কথাটা নাই, সমন্বয় কথাটা মিসিং, ঠিক আছে? শুধুমাত্র ব্যাংক বিবরণী লিখলে আমাদের হচ্ছে ব্যাংক, ঠিক আছে? তো দুইটা কিন্তু হইতে পারে অ্যান্সার, কিন্তু একটু দেখে অ্যান্সার করবা, কাছাকাছি কিন্তু ডিফারেন্ট উত্তরটা। শুধুমাত্র ব্যাংক বিবরণী বললে ব্যাংক, ভুল করেন উত্তরটা। ওকে আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই, ক্লাসে 7 নম্বর কোশ্চেন। ওকে ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ভিদ দ্বারা কি বোঝা বলো, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ভিদ দ্বারা কি বোঝা, ডেবিট উদ্বৃত্ত ব্যাংক বিবরণী বলো, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ভিদ দ্বারা কি বোঝা, ব্যাংক জমা, নগদ জমা, ব্যাংক জমাতিরিক্ত নাকি নগদ উদ্বৃত্ত বলো, আমি দেখি সবাই অ্যান্সারটা দিয়ে দাও। সবাই অ্যান্সার করবে, আমি ওয়েট করি। ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়, ডেবিট উদ্বৃত্ত। ওকে ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কোনটা বোঝায়, ব্যাংক জমা, নগদ জমা, ব্যাংক জমাতিরিক্ত নাকি নগদ উদ্বৃত্ত বলো। 7 নম্বর কোশ্চেন অ্যান্সার করতে পারে, আমি ওয়েট করি। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কোনটাকে বোঝায়, ডেবিট উদ্বৃত্ত দ্বারা বলো, দ্রুত অ্যান্সার করো, আমি ওয়েট করি দ্রুত। সবাই 7 নম্বর কোশ্চেন অ্যান্সার করতে পারে, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত কোনটা, ব্যাংক জমা, নগদ জমা, ব্যাংক জমাতিরিক্ত নাকি নগদ উদ্বৃত্ত বলো, দ্রুত অ্যান্সার করো ভাই, আমি ওয়েট করি। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়, ব্যাংক জমা, নগদ জমা, ব্যাংক জমাতিরিক্ত নাকি নগদ উদ্বৃত্ত। ওকে আমি একটু ওয়েট করি ভাইয়া, দ্রুত অ্যান্সার করে দাও। ওকে মায়ের বাদে বলতেছো সি নাম্বার, আঞ্জমা বলতেছো সি নাম্বার। ওকে বাকিটা অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি দ্রুত। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়, ব্যাংক জমা, নগদ জমা, ব্যাংক জমাতিরিক্ত নাকি নগদ উদ্বৃত্ত বলো। বাকিরা যারা আসবে ক্লাসে বাকিটা অ্যান্সার করে দাও, দ্রুত অ্যান্সার করে দাও ভাইরা। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত বলো। দ্রুত অ্যান্সার করে দাও ভাই, আমি ওয়েট করি। তোমরা যারা আসো ক্লাসে ভাইরা দ্রুত অ্যান্সার করে দাও, দুজন মাত্র অ্যান্সার করছো, বাকিরা যারা আসো ভাই অ্যান্সার করে দাও। ভুল হইতে পারে কিন্তু ভাই, ভুলের জন্য যে অ্যান্সার করবে না বিষয়টা এরকম না, ভুল হইতে পারে, ভুল নয় তুমি শিখতে পারবে না, ঠিক আছে? সো ভুল যদি হয় তুমি শিখতে পারবে, সো ভুল হবে এই ভয় আসলে অ্যান্সার দিবা না, এরকম করো না, অ্যান্সার দাও। আচ্ছা দুইজন মাত্র অ্যান্সার করছো, ওকে এটা হচ্ছে আমাদের ব্যাংক জমাতিরিক্ত। এখন আমরা দুইটা জিনিস ক্লিয়ার হই, নগদান বই, নগদান বই আর হচ্ছে তোমার ব্যাংক বিবরণী, ঠিক আছে? ব্যাংক বিবরণী, নগদান ব্যাংক বিবরণী। তো ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত জানি কি, আমাদের ডেবিট উদ্বৃত্ত হচ্ছে আমাদের ব্যাংক জমাতিরিক্ত, আমি সে জমাতিরিক্ত লিখি, জমাতিরিক্ত, এটা হচ্ছে ডেবিট, এটা ব্যাংক বিবরণী হচ্ছে ডেবিট, আমি ডি লিখলাম। আর ধরো ব্যাংক জমা, ব্যাংক জমাটা হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত, ক্রেডিট। আবার নগদান বই আবার উল্টাটা, ঠিক আছে? নগদান বই হচ্ছে ব্যাংক জমা, ব্যাংক জমা বললে হচ্ছে ডেবিট, আর জমাতিরিক্ত বললে জমাতিরিক্ত, জমাতিরিক্ত বললে হচ্ছে আমাদের ক্রেডিট। এখন বিষয়টা আমার ক্লিয়ার হয়েছে। দেখো নগদান বই অনুযায়ী ব্যাংকে যদি টাকা জমা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ডেবিট। কেন? ব্যাংকে জমা মানে কি, তোমার সম্পদ নির্দেশ করতে, সম্পদ, ঠিক আছে? ব্যাংকে জমা মানে কি তোমার জন্য সম্পদ, সেইটা তোমার জন্য এটা হচ্ছে সম্পদ, ঠিক আছে? তোমার জন্য সম্পদ মানে ডেবিট। এবার জমাতিরিক্তটা ক্রেডিট। কেন ভাই? জমাতিরিক্ত হচ্ছে আমাদের দায়, ব্যাংক জমাতিরিক্ত কি মানে এটা হচ্ছে আমাদের ব্যাংকটা ঋণ নিছো,
বা তোমার ব্যাংকে ধর জমা আছে 10,000 টাকা, ঠিক আছে, তুমি ধরো 20,000 টাকা লোন তুলছো, মানে কি জমার থেকে বেশি টাকা তুমি লোন তুলছো, এটা তোমার জন্য দায়, কিন্তু ব্যাংকের জন্য এটা লাভ, ঠিক আছে। তোমার জন্য যদি এটা দায়, কিন্তু ব্যাংকের জন্য সেটা লাভ, ঠিক আছে। তুমি যদি ঋণ নিছো টাকা রাখছো, তোমার জন্য এটা দায়, ঠিক আছে। এই জন্য ক্রেডিট। এটা পুরোটা হচ্ছে উল্টা হচ্ছে ব্যাংক বিবরণীতে। ব্যাংকে কি হবে, তুমি যদি ব্যাংক থেকে টাকা যদি লোন নাও, ব্যাংকের জন্য লাভ, যেটা বললাম যে প্রদত্ত ঋণের সুদ, ব্যাংকে যদি ঋণ নেয় দেখা যাচ্ছে ব্যাংক সুদ পায়, ব্যাংকের জন্য লাভ হয়। এই জন্য দেখা যায় তুমি যখন ব্যাংক থেকে টাকা নিবা, ব্যাংকের জন্য সেটা লাভ হবে, ব্যাংকের জন্য সম্পত্তি হিসেবে কাজ করবে, এটা তোমার ডেবিট, ঠিক আছে। অর্থ হলো ব্যাংকের জন্য সম্পত্তি হিসেবে কাজ করে না, এগুলো তোমার তুমি অনেক দাও বা তার কাছে প্রাপ্য, তোমার কাছ থেকে ব্যাংক টাকা পায়, ঠিক আছে, ওইটা হচ্ছে ব্যাংকের ইনকামের বড় একটা উৎস, এটাও ডেবিট। আর ব্যাংক জমা মানে কি, তুমি ব্যাংকে জমা রাখছো, এক্ষেত্রে সিও মানে ক্রেডিট, মানে কি ব্যাংকের দায় বৃদ্ধি, তুমি যখন ব্যাংকে টাকা রাখবা তখন ব্যাংকের দায়টা বৃদ্ধি পাবে, সো ব্যাংকের জন্য তখন সেটা হচ্ছে ক্রেডিট। সো দুইটা বিষয় আলাদা, নগদান বই আলাদা, ব্যাংক বিবরণী আলাদা, ঠিক আছে, একটা হচ্ছে একটা বিপরীত। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের কাছে 8 নম্বর কোশ্চেন, চেকের কয়টা পক্ষ থাকে বলো? চেকের কয়টা পক্ষ থাকে, কয়টা? 2টা, 3টা, 4টা, 5টা, বলো। চেকের সাধারণত কয়টা পক্ষ থাকে চেকের, বলো, দ্রুত অ্যান্সার দাও। আফতাবুর তো সাথে হ্যাঁ, 7 নম্বরে সি হবে আফতাবুর। ওকে, আমি একটু বাকিদের অ্যান্সার ওয়েট করি। চেকের পক্ষ কয়টা বলো? 2টা, 3টা, 4টা, 5টা, বলো। চেকের পক্ষ কয়টা? চেক, একটা যে ব্যাংক চেক লেখো, তুমি যে ব্যাংকের চেকের মধ্যে টাকা তোলো, সেই চেকের আসলে পক্ষ কয়টা? পক্ষ, বলো। 2টা, 3টা, 4টা, বলো, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। চেকের সাধারণত পক্ষ কয়টা? 2টা, 3টা, 4টা নাকি 5টা, বলো। দ্রুত এটা অ্যান্সার দিয়ে দাও ভাই, আমি ওয়েট করি। চেকের পক্ষ কয়টা বলো? চেকের পক্ষ সাধারণত কয়টা? 2টা, 3টা, 4টা, 5টা, বলো। আচ্ছা, মায়াবান বলতো 8-এর বি হবে অ্যান্সার। ওকে, বাকি ট্রান্সলেট করে আমি ওয়েট করি। চেকের পক্ষ সাধারণত কয়টা? চেকের পক্ষ কয়টা? চেকের 2টা, 3টা, 4টা, 5টা, বলো। দ্রুত এটা অ্যান্সার দিয়ে আমি ওয়েট করি, দ্রুত। আচ্ছা, সানজিদা বলতো 8-এর খ নাম্বার অ্যান্সার। ওকে, বাকি ট্রান্সলেট করে আমি ওয়েট করি। চেকের সাধারণত কয়টা পক্ষ থাকে? 2টা, 3টা, 4টা, 5টা, বলো। বাকি একটু দ্রুত অ্যান্সার করো ভাই, আমি ওয়েট করি। চেকের সাধারণত কয়টা পক্ষ থাকে, কয়টা? আচ্ছা, আফতার বলতেছো 2টা হবে না? আচ্ছা, বাকি এটা অ্যান্সার করো, আমি ওয়েট করি, দ্রুত। শুধুমাত্র মায়ের বাদন আর সানজিদা, আর ওইখানে আফতার অ্যান্সার করছে। ওকে, বাকি এটা অ্যান্সার করে দেবো, আর আমি ওয়েট করি। চেকের সাধারণত কয়টা পক্ষ থাকে? 2টা, 3টা, 4টা, 5টা, বলো। এটা অনেকে 2-3-এর মধ্যে কনফিউশন লাগাই দাও, 2 বা 3টাও, কিন্তু আসলে হচ্ছে আমাদের 3টা হচ্ছে আমাদের মেইন অ্যান্সার। 3টা, আমার 3টা কি? আদেশটা, আদেশটা, আদিষ্ট হচ্ছে প্রাপক, এই 3টা সময় চেকের পক্ষ। ভাই এটা মানে কি? আদেশটা মানে হচ্ছে, ভাই এটা হচ্ছে তুমি ধরো যে চেকটা লিখে, যে চেকটা আসলে লিখে সে হচ্ছে চেকের আদেশটা, যে আসলে চেকটা লিখে, ধরো তুমি যে লিখছো তুমি হচ্ছে চেকের আদেশটা। এখন আদিষ্ট কি ভাই? আদিষ্ট তুমি যার জন্য লিখছো, যে ব্যাংকের জন্য লিখছো, ধরো তুমি সোনালী ব্যাংকের কাছে লিখছো, সোনালী ব্যাংক, মানে তুমি এখান থেকে টাকা তুলবা, এটা হচ্ছে আদিষ্ট। এখন প্রাপকটাকে, প্রাপক হচ্ছে যে তোমার টাকাটা দিয়ে দিবে, ঠিক আছে, ধরো ব্যাংকের কোনো কর্তৃপক্ষ হইতে পারে, যে হইতে পারে, তোমাকে টাকাটা রিটার্ন করবে, টাকাটা তোমাকে দিয়ে দিবে, টাকাটা দিবে ওনার। সো চেকের এই 3টা পক্ষ থাকে, আদেশটা, আদিষ্ট, প্রাপক, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে, ব্যাংক বিবরণী ক্রেডিট মেমোরান্ডাম কোনটা বা কি? এটা যেটা আমরা পড়ছি তো, ক্রেডিট মেমোরান্ডাম। ক্রেডিট মেমোরান্ডাম মানে কি বলো? আয় বৃদ্ধি, আয় হ্রাস, ব্যয় বৃদ্ধি, ব্যয় হ্রাস, বলো, দ্রুত অ্যান্সার করো। আয় বৃদ্ধি, আয় হ্রাস, ব্যয় বৃদ্ধি, ব্যয় হ্রাস, কোনটা? ক্রেডিট মেমোরান্ডাম মানে কি আসলে? ক্রেডিট মেমোরান্ডাম মানেটা আসলে কি? আয় বৃদ্ধি, আয় হ্রাস, ব্যয় বৃদ্ধি নাকি ব্যয় হ্রাস, বলো। দ্রুত অ্যান্সার দিয়ে দাও, আমি ওয়েট করি। সবাই 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার করে দাও। ব্যয় বৃদ্ধি, ব্যয় হ্রাস নাকি আয় বৃদ্ধি আর আয় হ্রাস? ওকে, সবাই 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার করে দেবে, আমি ওয়েট করি। ওকে, সানজিদা বলতেছো 9-এর ক নাম্বার অ্যান্সার। ওকে, বাকিটা অ্যান্সার করে দাও। এটা আমাদের বেসিকের মধ্যে ছিল যে আসলে ক্রেডিট মেমোরান্ডাম মানে কি বোঝায়। ক্রেডিট একটা হচ্ছে ক্রেডিট, হচ্ছে ডেবিট। এটা আমাদের বেসিকের মধ্যে ছিল যে ক্রেডিট মেমোরান্ডাম তাহলে কি বোঝায়, এটা ডেবিট মেমোরান্ডাম, দুটো আলাদা। আচ্ছা, মায়াবাদ বলতেছো এ নাম্বার অ্যান্সার। ওকে, বাকিটা অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। ব্যাংক বিবরণীর ক্রেডিট মেমোরান্ডাম দ্বারা কি বোঝায়? আয় বৃদ্ধি, আয় হ্রাস, ব্যয় বৃদ্ধি নাকি ব্যয় হ্রাস, বলো।
দ্রুত অ্যান্সার দিয়ে আমি ওয়েট করি দ্রুত। 5 জন ক্লাস করতেছো, 2 জন অ্যান্সার দিচ্ছে, বাকি বাকি 3 জন অ্যান্সার করে দাও, আমি এরপরে সলিউশনে যাব। ওকে, বাকিরা বাইরে একটু দ্রুত অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার বাইরে দ্রুত করে দাও। ওকে, এটা হচ্ছে আমাদের আয় বৃদ্ধি, পেড মেমোরান্ডাম হচ্ছে আমাদের আয় বৃদ্ধি। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনটা চলে যাই। আমার 10 নম্বর, আমি কিন্তু এটা মিনিং লিখে দিয়েছিলাম, তো এটা মিনিং চাইছে এনএসএফটা মানে কি, এনএসএফ এর পূর্ণরূপটা কি, আমি কিন্তু মিনিংটা লিখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো সবাই অ্যান্সার করো। নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সো ফান্ড, নট সিগনিফিকেন্ট ফান্ড, নাকি ন্যাশনাল স্টেটমেন্ট ফান্ড অফ ফান্ড, বলো। সবাই 10 নম্বর অ্যান্সারটা করে দাও, আমি লিখে দিয়েছিলাম একটা কোশ্চেনের সময়, তো অ্যান্সার করো বেড়া। এনএসএফ চেক বা এনএসএফ এর ফুল মিনিংটা আসলে কি, বলো। সানজিদা বলতো এ নাম্বার অ্যান্সার, আচ্ছা ক নাম্বার, ওকে বাকি অ্যান্সার করে আমি ওয়েট করি দ্রুত। আমি এটা লিখে দিছিলাম যে কি হবে অ্যান্সার। ওকে, এনএসএফ এর ফুল মিনিং কি, এনএসএফ এর ফুল মিনিং কি। আচ্ছা মায়াবান বলতেছো এ নাম্বার অ্যান্সার, ওকে বাকি এটা অ্যান্সার করো। 6 জন আসো ক্লাসে, 2 জন মাত্র অ্যান্সার করছো, বাকি এটা অ্যান্সার করে দাও। এনএসএফ এর ফুল মিনিং কি, এটা সবার পারার কথা, আমি এটা লিখে দিছিলাম কিছুক্ষণ আগে, এটা সবার জানার কথা। তো বেলা দ্রুত অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। এনএসএফ এর পূর্ণরূপ কি বা ফুল মিনিংটা কি আসলে, বলো। নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সো ফান্ড, নট সিগনিফিকেন্ট ফান্ড, নাকি ন্যাশনাল স্টেটমেন্ট অফ ফান্ড। ওকে, আর কোথাও অ্যান্সার দেওয়া নাই। আচ্ছা, শুধু সানজিদার মায়ের বাদন অ্যান্সার করছে। ওকে, এটা হচ্ছে আমাদের নট সাফিসিয়েন্ট ফান্ড, মানে হিসাবকারী ব্যাংকে বা হিসাবকারী হিসাবে পর্যাপ্ত টাকা নাই। তুমি যে একটা ব্যাংক হিসাব খুলছো, ওইখানে তোমার ওই যে পর্যাপ্ত টাকাটা নাই আসলে, ঠিক আছে, এটা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। তোমার জমা কিন্তু চেক প্রত্যাখ্যান, যেটা আমরা পরে আসছি একটু আগে। আমরা 11 নম্বর কোশ্চেনে চলে আসলাম। এটা একটু ঘুরে কোশ্চেন, মানে একই কোশ্চেন একই রকম করে দেখো যে পর্যাপ্ত ফান্ডের অভাবে অমর্যাদা কিন্তু চেককে কি বলে। পর্যাপ্ত ফান্ডের অভাবে অমর্যাদা কিন্তু চেককে কি বলে। গ্রাহকের চেক, গ্রাহক কাটার চেক, অ্যাকাউন্টেড পে চেক, নাকি এনএসএফ চেক, বলো। এটা পারা কথা, সবাই পারবে অ্যান্সার, বলো দ্রুত। একই টাইপের কোশ্চেন অ্যান্সার দিতে পারে, একই টাইপের কোশ্চেন দ্রুত অ্যান্সার করে দাও। আচ্ছা, আটটা বলতেছে 10-এ নট সাফিসিয়েন্ট, হ্যাঁ এটা নট সাফিসিয়েন্ট ফান্ড, মানে হিসাবকারী ব্যাংকে বা হিসাবকারী হিসাবে পর্যাপ্ত টাকাটা আসলে নাই। ওকে ওকে, সঞ্জিতা বলতেছো 11 ঘ হবে অ্যান্সার, ঘ নাম্বার। মায়াবাদ বলতেছো ডি নাম্বার অ্যান্সার হবে এটা। এবার এনএসএফ চেক বা নট সাফিসিয়েন্ট ফান্ড, হিসাবকারীর বা পর্যাপ্ত ফান্ডে টাকার অভাব বা টাকা আসলে নাই। ওকে ওকে, আমরা ম্যাথে চলে আসলাম। ওকে, ম্যাথগুলো ভাই আমি করে দিই, তোমরা পরে বাসা আরেকবার কইরো ম্যাথগুলো। আমাদের আজকে দেখি ম্যাথ আসলে কি চাইছে, পাস বই ব্যালেন্স। আমরা সবাই যে বললাম যে ম্যাথ করার আগে দেখবো যে কি চাইছে, যে পাস বই ব্যালেন্স চাইছে। তো কি কি আছে আমাদের এখন, ক্যাশ বই অনুযায়ী, ঠিক আছে। তো ব্যালেন্স হচ্ছে 2900 টাকা, ইস্যু কিন্তু অনুপস্থিতি হচ্ছে 800 টাকা, ব্যাংক কর্তৃক আদায় কিন্তু বিল হচ্ছে 2200 টাকা, জমা কিন্তু প্রত্যাখ্যাত বা অমর্যাদা কিন্তু 930 টাকা। ওকে, এখানে ইজি একটা সূত্র ভাই, তুমি যেহেতু পাস ক্যাশ বই অনুযায়ী বলছে, ক্যাশ বই অনুযায়ী ব্যাংক জমা বা তোমার ক্যাশ বই বা পাস বই তোমার ব্যালেন্স চাইছে, সব ম্যাথটা আমার জন্য ইজি। তো সবগুলো যোগ করবো, শুধুমাত্র এইটা বাদ যাবে, যে জমা কিন্তু চেকটা প্রত্যাখ্যান, ঠিক আছে। তবে সবাই অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি অ্যান্সারটা করে দাও। আমি বলে দিচ্ছি ম্যাথ ব্যাগ যে ক্যাশ বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স এত টাকা, ইস্যু কিন্তু অনুপস্থিত চেক এত টাকা, ব্যাংক কর্তৃক আদায় কিন্তু বিল হচ্ছে 2200 টাকা, জমা কিন্তু অমর্যাদা কিন্তু, এই লাইনটা বাদ যাবে শুধুমাত্র, সবগুলো যোগ হবে। তবে আমি একটা করি, কত হচ্ছে 2900 টাকা আমাদের, ক্যাশ হচ্ছে 2900 টাকা। ওকে, হচ্ছে আমাদের অনুপস্থিত চেক হচ্ছে 800 টাকা, এটা আমাদের যোগ হবে 800 টাকা। ব্যাংক কর্তৃক আদায় কিন্তু বিল হচ্ছে 2200 টাকা। ওকে, 2200 টাকা হচ্ছে আদায় কিন্তু বিল, এগুলো আমরা যোগ করি, এগুলো আমাদের যোগ হবে। তাহলে কত আমাদের 0 0 0 0 8 আর 2 হচ্ছে 10। ওকে, 19 9 হাতে 1 3 2 5, 5900। এর মধ্যে আমাদের 930টা বাদ যাবে, ঠিক আছে, 930টা বাদ যাবে। আমি 900 বাদ দিই, ধরো 900 বাদ দিলে থেকে 5000, ঠিক আছে। তো 4970 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত আমাদের 4970 টাকা। ওকে, আশা করি ম্যাথটা ভাই ক্লিয়ার তোমাদের। এখানে যেহেতু ভাই দেখো দুইটা কিন্তু পাস বই, একটা পাস বই, একটা ক্যাশ বই। পাস বই আর ক্যাশ বই কিন্তু ভাই সেম কথা, পাস বই ক্যাশ বই সেম কথা, দুইটাই ব্যাংক তৈরি করে। তো এখানে দুই জায়গায় পাই গেছে, ক্যাশ বই একটা পাস বই। তো আমাদের ম্যাথটা হলো ইজি। তো এখানে দেখো ব্যাংক ব্যালেন্স, এটা তো যোগ হবে অবশ্যই, অনুপস্থিত চেক এটা আমাদের যোগ হবে, ব্যাংক কর্তৃক আমাদের যে বিলটা আদায় করছে সেই বিলটা যোগ হবে, শুধুমাত্র এটা জমা কিন্তু অমর্যাদা কিন্তু চেক বা এটা হচ্ছে প্রত্যাখ্যাত চেক, যেটা বললো কেন,
এইটা হচ্ছে আমাদের বাদ পড়ে শুধুমাত্র, বাকি সবগুলো আমাদের যোগ হবে। তো আমি যোগ করছি, ব্যাংক ব্যালেন্স হচ্ছে 2900 টাকা, এটার প্রথম নিয়ে আসলাম। এবার ইস্যুকৃত অনুপস্থিত চেক 800 টাকা, এটা নিয়ে আসলাম। যে বিলটা তারা নিচে আদায় করছে ওইটা আমরা নিয়ে আসলাম। তিনটা আমরা যোগ করলাম, কত আমাদের 5900 টাকা। এর মধ্যে আমাদের যে দেখো, এর মধ্যে আমাদের যে চেকটা আমাদের অনুপস্থিত জমাকৃত অমর্যাদিত চেক 930 টাকা, এইটা আমরা বাদ দিব, এটা মাইনাস করবো। এটা আমরা মাইনাস করবো, কত হচ্ছে আমাদের অ্যান্সার 4970 টাকা। এটা হচ্ছে ভাই আমাদের অ্যান্সার। তো ম্যাথটা ক্লিয়ার কিনা বলো সবাই ভাই, আমি এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো। তো এবারে ম্যাথটা ক্লিয়ার কিনা সবাই একটু জানা দাও যারা ক্লাস করতেছো। ম্যাথগুলো ভাই ইজি, কেন আমি দেখলাম যে এই যদিও এখান থেকে ম্যাথ আসে ঢাকা সেন্ট্রালে, বাট ম্যাথগুলো কিন্তু ভাই ইজি, অত কঠিন না। ম্যাথটা ভাই তোমার ক্লিয়ার কিন্তু জানা দাও আমাকে, আমি নেক্সট কোশ্চেনে চলে যাবো। ওকে, এবারে দ্রুত একটু অ্যান্সার করে, আমি একটু ওয়েট করি, দ্রুত একটু বলে দাও যে তোমার ম্যাথটা ক্লিয়ার কিনা। আচ্ছা সানজাবাল আবার বোঝান, ওকে সমস্যা নাই। দেখো ক্যাশ বিল অনুযায়ী আমাদের ব্যালেন্স চাইছে, ক্যাশ বিল অনুযায়ী ব্যালেন্স দেওয়া আছে কত টাকা, 2900 টাকা, ঠিক আছে। তো আমাদের এরপর আছে ইস্যুকৃত কিন্তু অনুপস্থিত চেক 800 টাকা। মনে রাখবে ভাই, কোশ্চেন দেখবা যে দুই পাশে আসলে মিল আছে না, দেখবা এখানে আছে পাস বই, এখানে আছে ক্যাশ বই অনুযায়ী, ঠিক আছে, দুইটা কিন্তু ভাই সেম। তো আমাদের খুব বেশি ঝামেলা নেই, আমাদের দেখা যায় যদি এখানে নগদান বই, এখানে তো ক্যাশ বই, আমাদের একটু ঝামেলা হইতো। বাট এখানে দুই জায়গায়, একটা ক্যাশ বই, যা পাস বই, ক্যাশ বই আর পাস বই দুইটাই কিন্তু ব্যাংক তৈরি করে, দুইটা কিন্তু প্রস্তুতকারক কিন্তু একজনই, ব্যাংক তৈরি করে দুইটাই। তো আমাদের জন্য কাজটা কঠিন না, সহজ হয়েছে আমাদের জন্য। তো ব্যাংক ব্যালেন্স আমরা নিয়ে নিলাম 2900 টাকা, ঠিক আছে। ইস্যুকৃত কিন্তু অনুপস্থিত চেক, এইটা আমরা অ্যামাউন্ট আমাদের যোগ হবে অ্যান্সারে ম্যাথে, ওকে 800 টাকা। হচ্ছে ব্যাংক কর্তৃক যে বিলটা ওরা নিয়ে নিচ্ছে, আদায় করছে, আদায় কিন্তু বিলটা 2200 টাকা, আমাদের এইটাও যোগ হবে। বাদ পড়ে কোনটা ভাই, বাদ পড়ে হচ্ছে তোমার জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক, বা তুমি এনএসএর যোগে বলতে পারো, ওই চেকটা হচ্ছে আমাদের ব্যাংক হিসাবের মধ্যে আসে নাই, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বাদ পড়বে, এটা আমাদের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত না, ঠিক আছে। এই 930 টাকাটা আমাদের বাদ পড়বে। তো এবার সবগুলো আমি যোগ করে দিলাম, 2900 টাকা, 800 টাকা, 2200 টাকা, তো আমাদের অ্যামাউন্ট হয়েছে 5900 টাকা, ঠিক আছে। এর মধ্যে থেকে আমরা এই যে চেক জমাকৃত কিন্তু অমর্যাদা কিন্তু চেক 930 টাকা, এইটা আমরা বাদ দিয়ে দিব। তো আমরা বাদ দিয়ে দিলাম 5900 থেকে 930 টাকা বাদ দিলাম, তার কথা থাকলো আমাদের 4970 টাকা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভাই কিভাবে বুঝবে কোনটা বাদ দেবো? ভাই ইজি আনসার, তুমি যদি দেখবা যে দুই পাশে দেখবা যে কোনটা, এখানে ক্যাশ বই আছে, এখানে পাস বই আছে, দুইটা কিন্তু ব্যাংক, যেটা বললাম ক্যাশ বই পাস বই দুইটাই ব্যাংক তৈরি করে। যদি এরকম থাকে দুই পাশে, তাহলে কোশ্চেনটা একদম ইজি। জাস্ট দেখবা যে কোথাও এটা আছে কিনা, জমাকৃত চেক যে থাকে এইটা বাদ দিয়ে দিবা, জাস্ট ক্রস, আর এগুলো যোগ করে দিবা, অ্যান্সার, ইজি আনসার ভাই। জাস্ট এই লাইনটা বাদ দিয়ে দিবা, জমাকৃত কিন্তু অমর্যাদিত, বাকিগুলো যেগুলো আছে ব্যাংক ব্যালেন্স, তারপরে ইস্যুকৃত বা অনুপস্থিত চেক বা ব্যাংক কর্তৃক আস্থাকৃত বিল, এগুলো যোগ করে জাস্ট এইটা বাদ দিয়ে দিবা, শেষ, অ্যান্সার ক্লিয়ার। কেন দুই পাশে যদি থাকে পাস বই বা ব্যাংক বই, দুইটার পাশে থাকলে তোমার ম্যাথ করা ইজি, ঠিক আছে। শুধুমাত্র এই লাইনটা বাদ দিয়ে দিবা, এই বা অ্যামাউন্টটা বাদ দিয়ে দিবা, বাকিগুলো যোগ হবে। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই, আশা করি ক্লিয়ার। এই ম্যাথগুলো সহজ। আচ্ছা, পার্থক্য চাইছে আমাদের এখন, এটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল, আরিও রাজশাহীতে আমাদের হয়তো খুব সময় 2015 সালের ম্যাথটা আসছিল, ঠিক আছে। রাজশাহী মনে খুব সুন্দর 2015 সালে ম্যাথটা আসছিল আমাদের। আচ্ছা, ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে ভুলক্রমে 620 টাকা লিখছে, ডেবিট করা হয়েছে। নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পার্থক্য আসলে কত? এখন আমরা জানি কি পার্থক্য বললে আমরা মাইনাস করে দিই, ঠিক আছে, পার্থক্য বলে মাইনাস করি, কিন্তু ব্যাংক সম্বন্ধে কিন্তু এটা হবে না। এখানে যে পার্থক্য চাইছে, পার্থক্য বললে তারা কি করতে, তারা যোগ করে দিচ্ছে, ঠিক আছে। 620 যোগ দিয়েছে কত, 260 টাকা, ঠিক আছে। নর্মালি আর পার্থক্য বলে কি বুঝি ভাই, মাইনাস, পার্থক্য বললে আমরা বুঝি মাইনাস, আসলে এখানে ভাই মাইনাস হবে না, এটা ব্যাংক সম্বন্ধ বিবরণী ম্যাথ। এখানে কি চাইছে, তোমার ব্যাংক আছে এত টাকা, আবার নগদান বইতে ভুলক্রমে লিখছি 620 টাকা, ঠিক আছে, ডেবিট করা হয়েছে। তো এই দুটো আমাদের পার্থক্য কত? নর্মালি আমরা জানি কি ভাই, আমরা ম্যাথ যেগুলো করছি নর্মাল জেনারেল ম্যাথ, ওইখানে পার্থক্য বললে মাইনাস, কিন্তু ভাই এটা অ্যাকাউন্টিং, আর এটা ব্যাংক সম্বন্ধ বিবরণী, এখানে যারা পার্থক্য চাইছে মানে আমরা এটা যোগ করে দিব, 0 6 2 হচ্ছে আমাদের 8, 6 2 8, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কত হবে, 880 হচ্ছে আমাদের অ্যান্সার। নর্মালি পার্থক্য বললে আমরা বিয়োগ করি, বাট এখানে ভাই পার্থক্য বললে তুমি যোগ করে দিবা ইজিলি। 620 হচ্ছে আমাদের 620 টাকা, আর হচ্ছে আমাদের 260 টাকা, এই দুটো তুমি যোগ করে দিবা, কত অ্যান্সার, 880 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, খুব সম্ভবত 2015-2016 সালে ম্যাথটা আসছিল আমাদের। রাজশাহীতে এখন পর্যন্ত আমি যে গত বছর পরীক্ষা দিচ্ছি, এর আগে মাত্র 2টা ম্যাথ আসছে রাজশাহীতে, এই ব্যাংক সময় থেকে, বাবা এতগুলো বছরে জাস্ট 2টা আগের থেকে 3টা ম্যাথ আসছে। ওকে, গত বছর অবশ্য আসছে ভালো ম্যাথ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই।
আশা করি ক্লিয়ার। পার্থক্য বললে ভাই যোগ করে দিবা, ব্যাংক শুধুমাত্র ব্যাংক সমান বিবরণী ক্ষেত্রে, আবার অন্য কোথাও যোগ করে দিও না। যাই হোক, এটাও সেম ম্যাথ ভাই, এর শুধুমাত্র অ্যামাউন্টটা চেঞ্জ। তোমরা ম্যাথটা ভাই করো, তোমরা একটু আমাকে অ্যান্সার জানাও। এটা ভাই সেম ম্যাথ, শুধুমাত্র এই যে অ্যামাউন্টটা চেঞ্জ করে দিচ্ছে শুধুমাত্র। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর আসছিল, জেইউ জাহাঙ্গীরনগর, খুব সম্ভবত 22 বা 24 সালে একটা ম্যাথ এমন আসছিল খুব সম্ভবত। ঠিক আছে, একদম হুবহু ম্যাথ ভাই, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। কোশ্চেন একই, শুধুমাত্র অ্যামাউন্টটা চেঞ্জ। কোশ্চেন হচ্ছে আমাদের একই, শুধুমাত্র অ্যামাউন্টটা চেঞ্জ, টাকার অঙ্কটা শুধুমাত্র চেঞ্জ করে দিছি। আচ্ছা, এই অঙ্কটা ভাইরা করো, ভাইরা করে অ্যান্সার আমাকে জানাও কত অ্যান্সার হবে এটা। গত ম্যাথের মতোই সেম নিয়ম, শুধুমাত্রই আমাদের এখানটায় শুধুমাত্র 930 জায়গায় 3090 দিয়ে দিচ্ছে। বলো অ্যান্সার কত হবে আমাদের? তোমরা ভাই ম্যাথটা করো একটু, করে আমাকে অ্যান্সারটা জানাও। কেন ভাই দুইটা ম্যাথই সেম সূত্রে বা সেম নিয়মের। এখানেও কি আসবে আমাদের, আবার এখানে আবার পাস বই, মানে দুইটাই ব্যাংক, দুইটাই একই কথা। দ্রুত ভাই একটা অ্যান্সার করো, কত হবে দ্রুত অ্যান্সার করে দাও। শুধুমাত্র অ্যামাউন্টটা চেঞ্জ করে দিচ্ছে শুধুমাত্র, বাকি সব কিছু সেম, একই সূত্রের ম্যাথ, একদম সেম, সবগুলো অপশনে সেম, শুধুমাত্র টাকার অঙ্কটা চেঞ্জ করে দিচ্ছে। বলো সেবার বাকি এটা অ্যান্সার করো, আমি ওয়েট করি, দ্রুত অ্যান্সার করে দাও। ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স 2900 টাকা, ইস্যু কিন্তু অনুপস্থিত চেক 800 টাকা, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 2200 টাকা, জমাকৃত কিন্তু অমর্যাদিত চেক হচ্ছে 3090 টাকা। পাস বইয়ের ব্যালেন্স কত? সানজিদা বলতেছো ঘ নাম্বার পাঁচ। আচ্ছা, বাকি আনসার করবে, বাকিরা যারা ক্লাস করতেছো 5 জন আছো ক্লাসে, বাকিটা আনসার করে দাও। একই নিয়ম ভাই, শুধুমাত্র এই যে অ্যামাউন্টটা চেঞ্জ। আমি ম্যাটটা করলাম না, তোমরা আনসার করো। আচ্ছা, মায়ের বাদ বলতেছো 14 ডি নাম্বার আনসার। আচ্ছা, বাকিটা আনসার করে দাও, আমি ওয়েট করি, দ্রুত আনসার করে দাও। ওকে, 4 ক্যান্সেল করবো না? ওকে, তোমার সবাই রাইট অ্যান্সার করছো, এটা হচ্ছে 210 টাকা। ওকে, এটা সবই সেম, শুধুমাত্র অপশনটা আমার চেঞ্জ করে, যেটা জাহাঙ্গীরনগর আসছিল ম্যাটটা পুরো হুবু এই ম্যাটটা আসছিল। দেখো রাজশাহী ইউনিভার্সিটি আসছিল 2015-16 সালে, দেখো রাজশাহীতে আসছিল 15 বা 16 সালে যে ম্যাটটা, ওই ম্যাটটাই পরে জাহাঙ্গীরনগর আসছে কত সালে, 22 বা 24 সালে খুব সম্ভবত, রিসেন্টলি আসছে 2-3 বছর আগে। চিন্তা করো, শুধুমাত্র এই অ্যামাউন্টটা চেঞ্জ করে দিচ্ছে। এই জন্য বলছি ভাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কইরো, দেখা যায় যে ম্যাথগুলো একটু চেঞ্জ করে পুরো হুবু উঠাই দিবে। দেখো সব কিন্তু সেম, সব সেম, শুধুমাত্র এই যে এখানে 930-এর জায়গায় লেখছে কত, 3090, কিন্তু সূত্র তো সেম, তোমার সূত্র তো একদম সেম। ঠিক আছে, সূত্র সেম, শুধুমাত্র এই যে অ্যামাউন্টটা 930 জায়গায় লেখছে কত, 3090, কিন্তু সূত্র কিন্তু একদমই সেম। এই জন্য ভাই প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো আছে, ম্যাথ পাশাপাশি তোমার যেগুলো আছে তোমার কি বলে থিওরি, ওগুলো পড়বা। দেখছো তো একদম হুবহু একদম উঠে দিছে। ওকে, আমার নেক্সট কোশ্চেনটা চলে যায়। 15 নাম্বার, বিনিময় বিল প্রত্যাখ্যাত হলে আদেশটার বৈধতে কোনটা বৃদ্ধি পায়? আদেশটার বই, এখন এটাকে আদেশটা বলে দিচ্ছে, আদেশটাকে এটা হচ্ছে তুমি যে চেকটা প্রস্তুত করো। আদেশটা হচ্ছে যিনি চেক প্রস্তুত করে, আদিষ্টকে, আদেশ হচ্ছে তোমার যে ব্যাংকে নিয়ে তুমি যাবা, যে ব্যাংকের কাছে তুমি যাবা টাকার জন্য, ব্যাংকের উপর, যে ব্যাংকের উপরটা তোমার আদেশটা বর্তায়, যে ব্যাংকের উপর তোমার আদেশটা বর্তায়, তারা হচ্ছে আদিষ্ট। মানে ব্যাংক, যে ব্যাংকে তুমি মানে চেকটা দিয়ে বলছো আমার টাকা দেন, উনি হচ্ছে আদিষ্ট। তো এখানে আমার আমার তোমার অঙ্কটা যাচ্ছে, তোমার অ্যামাউন্টটা, যে তুমি ধরো ব্যাংকে বিনিময় বিলটা প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে তোমার বইতে, আদেশটা বইতে বা তোমার বইতে আসলে কোনটার কি প্রভাব পড়বে? প্রাপ্য বিল হ্রাস পাবে, দেনাদার বৃদ্ধি পাবে, নাকি পাওনাদার বৃদ্ধি পাবে, নাকি কোনোটিই নয়? বলো, মধ্যে আনসার দিয়ে দাও। আদেশটা আদিষ্ট, দুটো কিন্তু পার্থক্য আছে। আদেশটা হচ্ছে তুমি নিজে, যে চেকটা আসলে প্রস্তুত করে সে হচ্ছে আদেশটা, আর আদিষ্ট হচ্ছে যা, যে ব্যাংকটার উপর আসলে তুমি আদেশটা দাও। ধরো তুমি সোনালী ব্যাংকের কাছে যা বলছো চেক নিয়ে গেছে, আমার টাকা দেন, এই ব্যাংকটা হচ্ছে আদিষ্ট রূপটা বহন করে। ওকে, সবাই আনসার করে দেবো, ওয়েট করি, দ্রুত আনসার করে দাও। তো একজন যাইছে, নেক্সট কোশ্চেন কিন্তু এটা, আদিষ্টের উপর কি প্রভাব পড়ে? এখন হচ্ছে আদেশটা, পরের কোশ্চেন হচ্ছে আদিষ্ট। ওকে, 15 নম্বর কোশ্চেন আনসার করে দাও। কি হয়? প্রাপ্য বিল হ্রাস পায়, দেনাদার বৃদ্ধি পায়, পাওনাদার বৃদ্ধি পায়, নাকি কোনোটিই নয়? বলো। দ্রুতটা অ্যান্সার দেবে ভাইরা। বিষয়টা ছন্দ একদম, যে ধরো তুমি একজন টাকা পাও, ঠিক আছে, উনি কি করছে, ব্যাংকে টাকাটা জমা দিছে। ঠিক আছে, ব্যাংকে একজন টাকা জমা দিছে তোমার হিসাবে, বাট তোমার ব্যাংকে সে টাকাটা আসে নাই, তোমার হিসাবে টাকাটা আসে নাই। তো সেক্ষেত্রে তোমার ব্যাংক হিসাবে এটা কি প্রভাবটা পড়বে? ওকে, সবাই ভাইরা দ্রুত এটা অ্যান্সার করে, আমি ওয়েট করি, দ্রুত। বিনিময় বিল প্রত্যাখ্যাত হলে আদেশটার বইতে, আদেশটা যিনি চেকটা আসলে লেখেন বা প্রস্তুত করেন, তো তার বইতে আসলে কি প্রভাবটা পড়বে?
তোমার অনেকে হয়তো কোশ্চেনটা পারো না, ফাইন, আমি কোশ্চেন আনসার বলে দিই। আমি আদেশটা লিখি, ধরো তুমি তুমি হচ্ছে ইনি, তোমার বইতে কি করবো, ধরো আমি, তুমি, তুমি কে, তুমি হচ্ছে আদেশটা। এখন তোমার বইতে আসলে কি প্রভাবটা পড়ে আমি লিখে দিই। ধরো ধরো তুমি আমার কাছ থেকে 5,000 টাকা পাও, ঠিক আছে? তো 5,000 টাকা তুমি আমার কাছ থেকে পাও, আমি কি করছি, এই টাকাটা তোমার ব্যাংকে পাঠিয়ে দিছি, ঠিক আছে? তোমার ব্যাংকে পাঠিয়ে দিছি। তো আমরা জানি কি ভাই, আমি হচ্ছে তোমার কাছে প্রাপ্য, প্রাপ্য বা এটা লিখি, তোমার এটা বুঝি যায় দেনাদার, ঠিক আছে? কারণ তুমি আমার কাছে টাকা পাও, ঠিক আছে, আমি তোমার কাছে কিছু টাকা পাঠিয়ে দিছি। তো আমরা জানি কি ভাই, যখন তোমার একজন দেনাদার আমার টাকা দিয়ে দেয়, তখন কিন্তু নগদ টাকা বাড়ে, কিন্তু দেনাদারটা হ্রাস পায়, ঠিক আছে? দেনাদার যখন তোমাকে টাকাটা দিয়ে দেয়, ঠিক আছে, তখন তোমার কিন্তু টাকা বাড়ে, নগদ টাকা পাইছে, তার মানে কি নগদ হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তাই না? মানে কি তোমার দেনাদারটা হ্রাস পাবে, ঠিক আছে? তোমার কাহিনী তোমার চেঞ্জ হয়ে গেছে। উনি টাকাটা পাঠাইছে ঠিকই, কিন্তু কোনো একটা কারণে ব্যাংক টাকাটা রিসিভ করে নাই, ব্যাংক টাকাটা রিসিভ করে নাই, ব্যাংকে টাকাটা মানে চেকটা মানে উইথড্র হয়ে গেছে, টাকাটা আবার তার কাছ থেকে ব্যাক চলে গেছে। এক্ষেত্রে যেটা হয়েছে কি, তোমার যে বইটা আছে, মানে তোমার যে বইটা, ওই বইতে দেনাদার কিন্তু হ্রাস পায় নাই, দেনাদার উল্টা বৃদ্ধি পাইছে। কেন? কেন ভাই, তুমি তো টাকা হাতে পাও নাই। তুমি যদি টাকাটা যদি পেয়ে যেত, তাহলে কি হইতো, তাহলে হয়তো দেনাদার হ্রাস পাইছে, দেনাদার হ্রাস পাইছে। বা তুমি তো টাকাটা পাও নাই, টাকা পাও না দেখে কি হচ্ছে, তোমার দেনাদারটা বৃদ্ধি পাইছে। ওকে, আশা করি ক্লিয়ার ভাই। আচ্ছা, মার বলতাম সি নাম্বার দিচ্ছে ভাই, সি নাম্বার হবে না। আমি যে আনসার দিলাম, আমি, ধরো তুমি হচ্ছে আদেশটা, তুমি আমার কাছ থেকে 500 টাকা পাও, ঠিক আছে? তো আমি কি করছি ভাই, তোমার ব্যাংকে 500 টাকা দিয়ে দিছি, কিন্তু কোনো কারণে ব্যাংকিং করছে, চেকটা প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংকে টাকাটা নেয় নাই, গ্রহণ করে নাই, চেকটা আবার তোমার আমার কাছে ব্যাক চলে আসছে। মানে কি, তুমি টাকাটা পাও নাই, তুমি পাও নাই দেখে দেনাদার কি করছে, বৃদ্ধি পাইছে। আর তুমি যে টাকাটা পাই যেত, তাহলে কি হতো, দেনাদার হ্রাস পাইতো। ওকে, এটা হচ্ছে বিনিময় প্রত্যাখ্যাত, মানে কি তুমি টাকাটা পাও নাই, পাও না দেখে তোমার দেনাদারটা সেমই আছে। মানে তুমি যে আমার কাছ থেকে 500 টাকা যে পাইতা, এখনো পাও, ঠিক আছে? এখন কিন্তু 500 টাকা পাও, আমি যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু ভাই পাইতা না। ওকে, এটা হচ্ছে দেনাদার বৃদ্ধি পায়। একটু কঠিন কোশ্চেন এগুলো, বাট একটু মুখস্থ রেখে ভাই, এটা ইজি। এখন হচ্ছে অন্যটা, আদেশটার বইতে কি হয়, আদিষ্ট মানে হচ্ছে ব্যাংক, যে ব্যাংকটা আসলে তোমার এই টাকাটা তোমার মঞ্জুর করবে, বা যে ব্যাংক তোমার টাকাটা দিবে, ব্যাংক তো টাকাটা দিবে, ওনার বইতে কি, ওনার বইটা হচ্ছে একটু ডিফারেন্ট হয়। এটা কি হবে, পদবি হ্রাস পায়। এটা যদি অনেকে বুঝতে অসুবিধা হয়, একটু মুখস্থ রেখে না, এটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন আসছিল, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন মতো, এটা মেবি 17-18 সালে কোশ্চেন আসছিল। যদি কোশ্চেনগুলো একটু কঠিন লাগে, তাহলে আমি মুখস্থ করে রাখি, কারণ ভাই এই কোশ্চেনগুলো রিপিট হয়, এই কোশ্চেনগুলো রিপিট হয়, যে বিনিয়োগ যে প্রত্যাখ্যাত হয়, এটা ছিল আদিষ্ট। আদিষ্ট বলতে কি হয়, তোমার প্রাপ্য বা দেনাদার, প্রাপ্য বা দেনাদার কি হয়, বৃদ্ধি পায়, প্রাপ্য বা দেনাদার বৃদ্ধি পায়। আর এখানে হচ্ছে উল্টাটা, অন্য একজন চাইছে হচ্ছে ব্যাংক, যে ব্যাংকের কাছে তুমি টাকার জন্য যাও, সেই ব্যাংকে কি হয়েছে, তোমার বিনিয়োগ প্রত্যাখ্যাত হয়েছে, ওদের কি হয়েছে, ওদের পদ বিলটা আবার হ্রাস পাইছে, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দুইটা কোশ্চেন একটু কঠিন, বাট যদি ভাই বুঝতে অসুবিধা হয়, মুখস্থ করে লাগে, কারণ ভাই কোশ্চেনগুলো পরীক্ষা আসে। আচ্ছা, আমরা এখন রেয়া মিলে চলে আসছি, আমাদের 17 নম্বর থেকে রেয়া মিল। কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেয়া মিল মিলে যাবে, কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেয়া মিলটা মিলে যাবে, বলো? গণিক ভুল, নীতিগত ভুল, যোগের ভুল, নাকি উদ্বৃত্ত নিরূপণের ভুল, বলো? কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেয়া মিলটা মিলে যাবে? করণিক ভুল, নীতিগত ভুল, যোগের ভুল, নাকি উদ্বৃত্ত নিরূপণের ভুল, বলো? দ্রুত অ্যান্সার দাও ভাইরা, কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেয়া মিল মিলে যাবে? ওকে ভাইরা, দ্রুত অ্যান্সার করে দাও, কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেয়া মিল মিলে যাবে? রেয়া মিল, করণিক ভুল, নীতিগত ভুল, যোগের ভুল, নাকি উদ্বৃত্ত নিরূপণের ভুল? আচ্ছা, মার মতো 17 বি নাম্বার অ্যান্সার। ওকে, বাকি অ্যান্সার করে দাও দ্রুত। কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেয়া মিলটা মিলে যাবে? রেয়া মিল মিলে কোনো সমস্যা হবে না, বলো? দ্রুত অ্যান্সার দাও। 6জন ক্লাসে আসো, দ্রুত ভাইরা অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেয়া মিলটা মিলে যাবে? করণিক ভুল, নীতিগত ভুল, যোগের ভুল, নাকি উদ্বৃত্ত নিরূপণের ভুল? ওকে ভাইরা, একটু দ্রুত অ্যান্সার করে দাও, আমরা একটু নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের ক্লাসে 40টার মতো কোশ্চেন আছে, আমরা মাত্র 17 নম্বর কোশ্চেনে আসি। আচ্ছা, কেউ আর অ্যান্সার করার মতো নাই? ওকে, আমি তাহলে অ্যান্সার করে দিই। এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। এখন নীতিগত ভুলটা ভাই কি? মুনাফা যদি ব্যয়কে
মুনাফা জাতীয় ব্যয়কে তুমি যদি মূলধন হিসেবে, মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন হিসাবে দেখানো, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো, বা উল্টাটা, বা মূলধন জাতীয় ব্যয়কে, মূলধন জাতীয় ব্যয়টাকে তুমি কি করছো মুনাফা জাতীয় ব্যয় দেখাইছো। এই ধরনের উল্টাপাল্টা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের নীতিগত ভুল। তো এই ভুলটা থাকার পর আমাদের ব্যায়ামটা মিলে যায়। আচ্ছা বাবা মায়ের 17,000 বলতেছো বি নাম্বার, এটা বি নাম্বার আনসার, 17 নম্বর বি। ক্লাস তো অনেক লেট করে ফেলছো, তো লেট করছো কোনো ক্লাসে? ক্লাস দেওয়া শুরু হয়েছে 7:30টার দিকে, যদিও 7:15 শুরু কথা ছিল, এক্সট্রিমলি সরি ক্লাস লেট হয়ে গেল। ওকে, মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা ভুলে মজুরি হিসাবে লিখছে, এটা কি ভুল? এটা ইজি, সবাই পারো, এটা অ্যান্সার করো। লেখার ভুল, পরিপূরক ভুল, কর্ণিক ভুল, নীতিগত ভুল, বলো। মেশিন সংস্থাপন ব্যয়টা কি করছে তোমার মজুরি হিসাবে লিখছে ভুলে, এটা কোন ধরনের ভুল? এটা কোন ধরনের ভুল বলো? লেখার ভুল, পরিপূরক ভুল, কর্ণিক ভুল, নাকি নীতিগত ভুল, বলো। আমি একটু লিখে দিছিলাম, এটা কোন ধরনের ভুল বলো? লেখার ভুল, পরিপূরক ভুল, কর্ণিক ভুল, নাকি নীতিগত ভুল, বলো। সানজিদা বলতেছো 18 নম্বর ঘ নাম্বার, ওকে, বাকি এটা আনসার করে, আমি ওয়েট করি দ্রুত। এটা সহজ, সবাই পারো এটা আনসার। মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা কোন ধরনের ভুল? আচ্ছা 6 জন ক্লাস করতেছো ভাইরা, বাকি 5 জন অ্যান্সার করে দাও। একজন অ্যান্সার পাইছি, বাকি এটা অ্যান্সার করে দাও ভাইরা। আমি এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো। 40টা কোশ্চেন আমাদের ক্লাসে, তো অলরেডি আমরা মাত্র 18 নম্বর কোশ্চেন আসছি, এখন আমাদের প্রায় 22টা কোশ্চেন আছে। ওকে, আচ্ছা মায়ের কথা বলতেছো এ নাম্বার। আচ্ছা মায়ের কথা আমি কিন্তু একটু বোঝাই দিয়েছিলাম কোশ্চেনটা যে কেন হবে, এটা একটু যে লিখে দিয়েছিলাম, তুমি তো ভুলে গেছো এটা। আচ্ছা তানভীর বলতেছো ডি নাম্বার। আচ্ছা বাকি এটা অ্যান্সার করে দাও। মায়ের বাদন তুমি খুব সম্ভবত আমার ওই যে একটু যে বুঝাইছি তুমি হয়তো মনোযোগ দেওয়া নাই, এই জন্য তোমার কোশ্চেনটা ভুল হইতেছে। আচ্ছা বাকি এটা অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। আচ্ছা মায়ের বাদন বলতেছো ডি নাম্বার। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে নীতিগত ভুল। কেন হিসাবে নীতিগত ভুল দেখো, মেশিন সংস্থাপন ব্যয় এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। আর মজুরি, মজুরি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে, মুনাফা জাতীয় ব্যয়। সবাই মূলধন জাতীয় ব্যয়কে তুমি কি করছো মুনাফা জাতির মধ্যে অন্তর্ভুক্ত করছো, আমার এটা নীতিগত ভুল। এটা হচ্ছে আমাদের যে রেওয়া মিল বা আমাদের হিসাব বিজ্ঞানের নীতির বিরুদ্ধে, এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। তুমি যখন মূলধন জাতীয় ব্যয়টারে মুনাফার মধ্যে ধরছো, এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। ওকে, এখানে একটা কথা আছে, যদি লিখতো যে, আচ্ছা আমরা একটা পরে কোশ্চেন আছে, এটা আমরা পরে কোশ্চেন আলোচনা করবো, এখানে নাই। আচ্ছা কোনটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে বলো? এর মধ্যে একটা আছে আমাদের ডেবিট উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, ডেবিট উদ্বৃত্ত বা আমাদের ডেবিট প্রকাশ করে, এটা কোনটা? সাধারণ সঞ্চিতি, অনাদায় পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাব বার্তা সঞ্চিতি, নাকি প্রদ হিসাব বার্তা সঞ্চিতি, বলো কোনটা আমাদের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? ডেবিট উদ্বৃত্ত, বলো অ্যান্সার দাও। কোনটা আমাদের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে বলো? প্রদ হিসাব বার্তা সঞ্চিতি, প্রাপ্য বার্তা সঞ্চিতি, নাকি অনাদায় পাওনা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, বলো। দ্রুত অ্যান্সার করে দাও, কোনটা আমাদের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? সাধারণ সঞ্চিতি, অনাদায় পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাব বার্তা সঞ্চিতি, নাকি প্রদ হিসাব বার্তা সঞ্চিতি, বলো। দ্রুত অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। আচ্ছা সানজিদা বলতেছো ঘ নাম্বার অ্যান্সার। আচ্ছা বাকি অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। কোনটা আমাদের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে বলো? আচ্ছা শাহজাদা বলতেছো সি, মায়ের বাদে বলতেছো সি নাম্বার। আচ্ছা শুধুমাত্র সানজিদা রাইট করছো, বাকিটা ভুল করছে। এটা হচ্ছে প্রদ হিসাব বার্তা সঞ্চিতি। এখন হচ্ছে ভাই এটা কেন, এখন আমরা জাবেদা করি, জাবেদা করলে অ্যান্সার বেরিয়ে আসবে। এটা অনেকগুলো পরীক্ষা আসছে কোশ্চেন, এটা হচ্ছে আমাদের প্রদ বিল, প্রদ বিল হিসাব ডেবিট, বিলটা লিখছি। প্রদ বিল হিসাব হচ্ছে আমাদের ডেবিট, পাওনাদার হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট, ঠিক আছে, পাওনাদার হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট, ঠিক আছে। জাবেদা করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসে। প্রদ হিসাব বার্তা সঞ্চিতি হচ্ছে আমাদের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, ঠিক আছে। আর হচ্ছে সাধারণ সঞ্চয় মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব এটা তো অল টাইম ক্রেডিট। অনাদায় পাওনা মানে তুমি যা পাবা না, সম্পদ হ্রাস, এটাও ক্রেডিট হিসাব প্রকাশ করে। আর প্রাপ্য হিসাব পাওনা সঞ্চিতি এটা উল্টা, এটা পুরো বিপরীত, ঠিক আছে। তো এটা আমাদের ক্রেডিট প্রকাশ করছে, আমাদের ডেবিট চেয়েছে। ডেবিট কোনটা? জাস্ট একটা, প্রদ হিসাব বার্তা সঞ্চিতি। এটা যাবে দেখি প্রদ বিল হিসাব ডেবিট, পাওনাদার হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। তো আমরা অ্যান্সারটা আমরা এখানে পেয়ে যাই জাবেদা করলেই, জাবেদা করলে আমাদের অ্যান্সারটা চলে আসে। ওকে, আমরা 20 নম্বর কোশ্চেন চলে আসলাম। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, অনেকগুলো আইটেম আছে যেগুলো রেওয়া মিলের মধ্যে আসবে না। তো ওই আইটেমগুলোর মধ্যে একটা আইটেম এখানে দেওয়া আছে,
বলে কোনটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? ঠিক আছে, কোনটা? প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী নগদ উদ্বৃত্ত নাকি প্রারম্ভিক খরচ? দ্রুত অ্যান্সার করো, কোনগুলো ব্যাংক মানে উদ্বৃত্তগুলো আসলে আসবে না রেওয়া মিলে? কোনগুলো আসলে রেওয়া মিলে আসবে না বলো, দ্রুত একটু অ্যান্সার করে দেবে, আমি একটু ওয়েট করি। আফতাব বলতেছো বি নাম্বার 18। আচ্ছা আমরা 20 নম্বর কোশ্চেন আসলে একটু দ্রুত 20 নম্বর কোশ্চেন দিকে আসো, আমি একটু ওয়েট করি। কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? কোনটা? প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী নগদ উদ্বৃত্ত নাকি প্রারম্ভিক খরচ? দ্রুত অ্যান্সার করতে পারে, আমি একটু ওয়েট করি দ্রুত। আচ্ছা সঞ্জিতা বলতেছো ক নাম্বার অ্যান্সার। আচ্ছা বাকি একটা অ্যান্সার করতে আমি ওয়েট করি, কোনগুলো রেওয়া মিলে আসবে না? অনেকগুলো আইটেম আছে, তুমি একটু তোমার অ্যান্সার করো, আমি এরপরে কোশ্চেন পরে দিতেছি। কোন আইটেমগুলো আসলে রেওয়া মিলে আসবে না বলো? প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত নাকি সমাপনী নগদ উদ্বৃত্ত বলো, নাকি প্রারম্ভিক খরচ? দ্রুত অ্যান্সার করতে পারে, আমি একটু ওয়েট করি দ্রুত। যারা ক্লাসে আসো ভাইরা একটু অ্যান্সার করো, এটা কোনটা হবে? ভুল হইলে ভাই, ভুল হইলে শিখতে পারবা, সমস্যা নাই, কিন্তু ভুল হবে যে কি অ্যান্সার দিবা না। আচ্ছা আফতাব বলতেছে ডি নাম্বার। ভাই ডি নাম্বার তো আসবেই না, প্রাথমিক খরচ, এটা তো আমাদের অন্যদের কোশ্চেন, এটা আমাদের আসবেই না, এটা হবে না ভাই আফতাবুর। প্রাথমিক খরচটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ভুয়া সম্পদ, এটা আমাদের ভুয়া সম্পদ। এটা আমাদের তোমার শেয়ার যে অঙ্কগুলো আছে, শেয়ার ধরো যে অবহার অধিহার, অবহার অধিহার যে অঙ্কগুলা, ওই অঙ্কগুলাতে এটা আসে প্রাথমিক খরচ। ঠিক আছে, তো এটা তো ভাই এখানে আসবে না, এটা তো রেওয়া মিলের সাথে কোনো সম্পর্কই নেই। এই তিনটার মধ্যে অ্যান্সার হবে। আচ্ছা বাকি একটা অ্যান্সার করো, আমি তো ওয়েট করি দ্রুত। আচ্ছা ছোট্ট শাহজাদা বলতেছো সি নাম্বার অ্যান্সার। ওকে বাকিটা অ্যান্সার করতে পারে, আমি ওয়েট করি। 6 জন ক্লাস করতেছো, 6 জন একটু অ্যান্সার করো ভাইয়া, 6 জন। ভাইয়া এইটা পাবো না বলে দেন, হ্যাঁ ও পারবা না বলে দাও, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ভাই আমাদের হবে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। আমি লিখে দিই ভাই, এই কয়টা হচ্ছে তোমাদের, এগুলো হচ্ছে রেওয়া মিলে আসে না, আমি লিখে দিই দাঁড়াও। যেমন রেওয়া মিলে আসে না কি কি? প্রারম্ভিক, প্রারম্ভিকের মধ্যে কি কি দেখো, প্রারম্ভিক ব্যাংক জমা আসে না, ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা, ঠিক আছে, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক ব্যাংক জমা, ব্যাংক জমাতিরিক্ত। এরপর হচ্ছে তোমার অব্যবহৃত সাপ্লাইজ, অব্যবহৃত সাপ্লাইজ, অব্যবহৃত সাপ্লাইজ, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, ঠিক আছে। ব্যাংক জমা, প্রারম্ভিক, এই যে প্রারম্ভিক শুধু ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, অব্যবহৃত সাপ্লাইজ, সমাপনী মজুত পণ্য, এইগুলো রেওয়া মিলে আসবে না, এগুলো রেওয়া মিলে আসবে না, ঠিক আছে। প্রারম্ভিক ব্যাংক জমা, ব্যাংক জমাতিরিক্ত, অব্যবহৃত সাপ্লাইজ, সমাপনী মজুত পণ্য, এগুলো ব্যাংক মধ্যে আসবে না, সরি রেওয়া মিলে আসবে না। এগুলো একটা মনে রেখো ভাইয়া দ্রুত, এগুলো যে পারোটি স্ক্রিনশট দিয়ে রাখো, তোমার লিখে রাখো। প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, অব্যবহৃত সাপ্লাইজ, তো সমাপনী মজুত পণ্য, এগুলা আসবে না। এখন সমান মজুত পণ্য আসতে পারে যদি সমন্বয় থাকে, ধরো ধরো সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় থাকলে কিন্তু আমাদের এটা আসবে। যদি সমন্বিত ক্রয় থাকে রেওয়া মিলে, তাহলে আমাদের এটা আমাদের আসবে, ঠিক আছে। সমন্বিত ক্রয়টা থাকলে, সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় থাকলে আমাদের এই যে সমাপনী মজুত পণ্যটা আসবে, তখন আবার এই যে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, ঠিক আছে, মাথায় রেখো এটা। আমরা এরপরে নেক্সট টপিকে চলে যাই। এগুলো হচ্ছে আমাদের রেওয়া মিলে আসবে না, তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখো। অনিশ্চিত হিসাব কোন হিসাব বলো, অনিশ্চিত হিসাব বলো, এটা হচ্ছে আমাদের রেওয়া মিলে ইউজ হয়। রেওয়া মিলে, রেওয়া মিলে আমরা যে অনিশ্চিত হিসাবটা দিয়ে থাকি, রেওয়া মিলে, রেওয়া মিল, রেওয়া মিলে যে অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাবটা আসলে যে আমরা দিয়ে থাকি দুইটা অ্যামাউন্টটা সেম করার জন্য, ঠিক আছে, দুইটা অ্যামাউন্টের তো ডেবিট আর ক্রেডিট দিক আমরা দুইটা ম্যাচ করার জন্য, দুইটা ম্যাচ করার জন্য যে আমরা যে অনিশ্চিত হিসাবটা যে আমরা ইউজ করি, এটা আসলে কোন ধরনের হিসাব বলো? মূলধন হিসাব, স্থায়ী হিসাব, রাজস্ব নাকি সাময়িক হিসাব বলো? যদি অ্যান্সার দিতে পারা, রেওয়া মিলে যে আমরা অনিশ্চিত হিসাব দেখি, অনিশ্চিত হিসাব যে তোমাদের ডেবিট আর ক্রেডিট যে ম্যাচ করার জন্য যে আমরা লিখি, এইটা কোন ধরনের হিসাব বলো? মূলধন হিসাব, স্থায়ী হিসাব, রাজস্ব হিসাব নাকি সাময়িক হিসাব বলো? আচ্ছা সাজিদা বলতেছো ঘ নাম্বার অ্যান্সার। ওকে বাকিটা ওয়েট করি, বাকিটা অ্যান্সারটা দিয়ে দাও, বাকিটা অ্যান্সারটা করতে পারি, আমি ওয়েট করি দ্রুত।
সবাই 21 নম্বর কোশ্চেন আনসার করে দাও। 21 নম্বর কোশ্চেন আনসার দ্রুত করে দাও। আচ্ছা 6 জন ক্লাস করতেছো, 6 জন, ওকে। আচ্ছা মায়ের কথা বলতেছো ডি নাম্বার আনসার, ওকে। বাকি একটা আনসার করে, বাকি যারা 5 জন যারা ক্লাস করতেছো, 4 জন, সরি। আচ্ছা শাহজাদা বলতেছো ডি নাম্বার আনসার, ওকে। এটা হচ্ছে আমাদের সাময়িক হিসাব। সাময়িক হিসাব বলতে পারো বা অস্থায়ী হিসাব বলতে পারো, যেটা বলো ওইটা রাইট। সাময়িক বা অস্থায়ী হিসাব হচ্ছে আমাদের অনিশ্চিত হিসাব। আমরা এবার 22 নম্বর কোশ্চেনটা চলে যাই, ওকে। একটা ম্যাথ, ওকে। এটা রেওয়ামিল। আমরা ব্যাংক সমন্বয় কি বলছিলাম, ব্যাংক সমন্বয় যে পার্থ বলে আমরা যোগ করে দিচ্ছি, কিন্তু এখানে কিছু যোগ হবে না। এখানে কি বলছে, একটা হিসাবের যে কত আছে 2000 টাকা, রেওয়ামিলের ঠিক কলাম, এখানে লাইনটা মনে রেখো, রেওয়ামিলের ঠিক কলাম লেখা হয়েছে 200 টাকা লেখা হয়েছে রেওয়ামিলে। তো পার্থ কত টাকা? ইজি ম্যাথ ভাই, 2000 টাকা ম্যাথ। যেহেতু বলছে এটা তো ভাই রেওয়ামিল, 2000 টাকা আবার হচ্ছে 200 টাকা, বাদ দিয়ে তাহলে হচ্ছে 1800 টাকা হচ্ছে আমাদের পার্থক্য। কিন্তু হ্যাঁ এখানে কথা আছে, এখানে যদি লিখতো, এখানে দেখো সঠিক কলামে, এটা লাইনটা মনে রেখো, সঠিক কলামে এটা হচ্ছে ভুল কলামে বা ভুল ক্রমে। যদি লিখতে চাই ভুল ক্রমে বা ভুল কলামে লিখছে, ভুল ক্রমে বা ভুল কলামে লিখছে, তখন কিন্তু ভাই যোগ হয়ে যেত। ঠিক আছে, এই ম্যাথগুলো আমাদের আসবে একটু পরে, এখন জাস্ট একটা ম্যাথ আসছে। এখানে দেখতে দেখো সঠিক কলামে লিখছে, সঠিক কলামে লিখছে কতটা, 200 টাকা। এই জন্য আমরা শুধু মাইনাস করে দিচ্ছি। যদি বলতে যে ভুল ক্রমে লিখছে বা ভুল কলামে লিখছে 200 টাকা, তখন কিন্তু আমাদের যোগ হয়ে যেত। ঠিক আছে, এবার ম্যাথগুলো আসবো, ওই ম্যাথগুলো আমাদের আছে। ওই ম্যাথগুলো সহজ ভাই, পরীক্ষা এগুলো আসলে দ্রুত অ্যান্সার করে দিবা, পুরো সহজ ম্যাথ, ওকে। কোনটি অন্য তিনটা হতে ভিন্ন? কোনটি অন্য তিনটা হতে ভিন্ন? এখানে অনেকগুলো হিসাব আছে, ঠিক আছে। তুমি দেখবা যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, তুমি জাস্ট লক্ষ্য করবা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। দেখবা এখানে একটা ডিফারেন্স আছে সবগুলোর মধ্যে, ওইটা কোনটা বলো? শিক্ষানবিশ স্যালামি আছে, শিক্ষানবিশ ভাতা আছে, বিমা স্যালামি, উপযোগ খরচ, বলো কোনটা ডিফারেন্ট আছে? তুমি দেখবা ডেবিট আর ক্রেডিট, ডেবিট আর ক্রেডিট দেখবা কোনটা ডিফারেন্ট আছে, এর মধ্যে একটা আছে ডিফারেন্ট। ওই ডিফারেন্টটা আসলে কি, ওইটা তোমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা মার কথা বলতেছে, আচ্ছা এটা 22 নাম্বার আছে, ওকে। আচ্ছা 23 নাম্বারটি আনসার করতে হবে। এরা কোনটা কোনটা অন্য তিনটাতে ভিন্ন? যেটা বললাম ডেবিট আর ক্রেডিট দেখবা, ডেবিট ক্রেডিট একটা আছে ডিফারেন্ট, দেখবা সবগুলোর মধ্যে একটা ডিফারেন্ট। আচ্ছা সানজিদা বলতেছে ক নাম্বার আনসার, ওকে। বাকি এটা আনসার করে দাও, আমি ওয়েট করি, দ্রুত আনসার করে দাও। 6 জন ক্লাস করতেছো, 3 জন করতেছো কমেন্ট, বাকি 3 জন কোনো কমেন্ট করতেছো না। এরা তোমরা 3 জন কমেন্টটা করে দাও, আমি একটু দ্রুত। আচ্ছা মার কথা বলতেছো এ নাম্বার আনসার, ওকে। বাকি আনসার করে দাও। কোনটা হচ্ছে ভিন্ন অন্য তিনটা থেকে? শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ ভাতা, বিমা স্যালামি নাকি উপযোগ খরচ, বলো দ্রুত এটা আনসার করো, আমি ওয়েট করি, দ্রুত। কোনটা অন্য সাথে ভিন্ন? ডেবিট আর ক্রেডিট দেখো কোনটা ডিফারেন্ট আছে, এখানে একটা আছে ডিফারেন্ট, ডেবিট আর ক্রেডিট এই দুটো দেখলে হবে আনসারটা, ওকে। তো তোমার 2 জনে আনসার করছো, ওকে। আমি তাহলে সলিউশনে যাই, এটা হচ্ছে আমাদের শিক্ষানবিশ স্যালামি। কেন ডিফারেন্ট একটু দেখি। শিক্ষানবিশ স্যালামি এটা হচ্ছে আমাদের আয়, ঠিক আছে। আয় মানে কি আমাদের ভাই ক্রেডিট, ঠিক আছে। ভাতা, ভাতা হচ্ছে আমাদের ব্যয়, ব্যয় মানে কি আমাদের ডেবিট। বিমা স্যালামি হচ্ছে আমাদের ব্যয়, এটা হচ্ছে ব্যয় মানে হচ্ছে ডেবিট আমাদের। আর উপযোগ খরচ হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ব্যয়, ডেবিট। দেখো এইটাও ডেবিট, এইটাও ডেবিট, এইটাও ডেবিট, এটা হচ্ছে আমাদের ক্রেডিট, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট। আশা করি ক্লিয়ার আছে। শাহজাদা বলতেছো সি নাম্বার, সরি এ নাম্বার, ওকে। এটা আমাদের অ্যান্সার। এগুলো কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন, এগুলো পরীক্ষা আসার মধ্যে কোশ্চেন, ওকে। অন্য তিনটাতে ভিন্ন শিক্ষা, আচ্ছা ভাই এটা আমাদের রিপিট হয়েছে কোশ্চেন, আমরা এই পরে কোশ্চেনে চলে যাই, ওকে। দালানের মেরামত খরচ, মেরামত খরচ দালান কোটা হিসাবে ডেবিট করা হলে কোন জাতীয় ভুল? মেরামত খরচ দালান কোটা হিসাবে কি করছে, ডেবিট করছে, তো এটা কোন জাতীয় ভুল? কারণ মেরামত খরচটা কি হয়, মেরামত খরচটা আমাদের অল টাইম মুনাফা জাতীয়, মুনাফা জাতীয়। মেরামত খরচটা আমাদের অল টাইম মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আমাদের ব্যয়, ঠিক আছে। তো এটা কি করছে, এরা দালান কোটা হিসাবে তারা ডেবিট করছে। তো এটা কোন ধরনের ভুল বলো? এটা পারো সবাই, এটা সবাই পারো। মেরামত খরচটা কি করছে, দালান কোটা হিসাবে। এখন দালান কোটা হচ্ছে আমাদের স্থির সম্পদ বা মূলধন জাতীয়, ঠিক আছে। মূলধন জাতীয় আর কি তোমাদের ব্যয় বলতে পারো। তো এটা কোন ধরনের ভুল বলো? সঞ্জয় বলতেছে গ নাম্বার অ্যান্সার। আচ্ছা বাকি এটা অ্যান্সার করে আমি রেড করি। দালান কোঠার মেরামত খরচটা কি করছে, দালান কোটা হিসাবে তারা ডেবিট করছে, এটা কোন ধরনের ভুল? বাকি এটা ভাই অ্যান্সার করে দাও, আমি ওয়েট করে দ্রুত অ্যান্সার করে দাও। আচ্ছা বাকি এটা দ্রুত অ্যান্সার করে দাও, আমি ওয়েট করে দ্রুত। দালান কোঠা মেরামত খরচটা ডেবিট করছে, ওইটা হিসাবে কি? মার মতো বলতেছো সি নাম্বার অ্যান্সার। আচ্ছা বাকি এটা অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি।
দালান কোঠার মেরামত খরচটা কোন জাতীয়, এটা কি করছে, মেরামত থেকে দালান কোঠা সেটা ডেবিট করছে, মানে কি মুনাফা জাতীয় ব্যয়টা তারা মূলধন জাতীয় ব্যয়টা তারা ডেবিট করে ফেলছে। তারা ঠিক কোন ধরনের বলেছে, হাজার বলতে সি নাম্বার। ওকে, এটা হচ্ছে নীতিগত বল, যেটা বললাম যে ভাই মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন হিসাবে লেখে, মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন হিসাবে লেখে বা মূলধনটা যদি মুনাফা হিসাবে লেখে, তখন সেটা আসলে কি নীতিগত ভুল হবে আমাদের, হিসাব বিজ্ঞান নীতি সেটা বিরুদ্ধে। ওকে, মুনাফা জাতীয় ব্যয়কে যদি লেখে মূলধন জাতীয়তে বা মূলধনটা যদি লেখে মুনাফা জাতীয়তে, তখন হচ্ছে আমাদের নীতিগত ভুল। ওকে, আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। অফিস সরঞ্জাম ক্রয় যদি পণ্য ক্রয় হিসেবে লেখে, ডেবিট করে, তখন সেটা কি ধরনের ভুল? বলো, অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। এটাও সেম টাইপের কোশ্চেন, লেখার ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল নাকি বাদ পড়া ভুল? বলো। দেখো, একটা কোশ্চেনের উপর অনেকগুলো কোশ্চেন আছে। অফিস সরঞ্জাম ক্রয়টা কি করছে, যদি পণ্য ক্রয় হিসেবে তারা ডেবিট করছে, তাহলে কি হবে অ্যান্সার? ভাইয়া মাঝে মধ্যে ঘোলা দেখা যাচ্ছে, ঘোলা দেখা যাচ্ছে কোথায় ভাইয়া? হতে পারে ভাই, নেটে প্রবলেম, কারণ মাঝে মাঝে একটু ঘোলা হইতে পারে। এটা ভাই বাংলাদেশে ভাই প্রবলেমটা নিয়ে আসলে কিছু বলার নাই, নেটে প্রবলেম, কারেন্ট থাকে না, যাই হোক অনেক সমস্যা। আচ্ছা, সানজিদা বলতেছে গ নাম্বার অ্যান্সার। ওকে, বাকি একটু দ্রুত অ্যান্সার করে দাও। ওকে, দ্রুত অ্যান্সার করে ভাইরা। আচ্ছা, মায়ের কথা বলতে সি নাম্বার, ছোট সাজা বলছি না, হ্যাঁ এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। এখন দেখো আমি যেটা লিখে দিচ্ছি যে বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করে সেটাকে তুমি ক্রয় হিসাবে লিখছে, এটা কোনো ভুল হয়েছে কিনা বলো? একজন বিক্রেতা বিক্রয়ের উদ্দেশ্যে কি কিনছে ভাই? বিক্রয়ের উদ্দেশ্যে কিনছে আমাদের আসবাবপত্র, বিক্রয়ের উদ্দেশ্যে আমাদের আসবাবপত্র কিনছে, কিনা কি করছে, মানে ক্রয় হিসাবে লিখছে, ক্রয় হিসাবে। এটা কোনো ভুল হয়েছে বলো? তোমরা তো অ্যান্সার করে দাও। এটা যদি আমাদের এখানে নাই, তারপর আমি একটু দেখাইলাম তোমাদেরকে, যা বলো, দ্রুত অ্যান্সার দাও। বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করে সেটাকে ক্রয় হিসেবে লিখে দিচ্ছে, এটা কোনো কি ভুল হয়েছে কিনা বলো? কোনো কি ভুল হয়েছে তার কোনো, দেখো বলো, দ্রুত অ্যান্সার দাও, কোনো ভুল হয়েছে কিনা বলো? যদিও আমরা দেখছিলাম কি ভাই, যদি যদি মূলধন জাতীয় ব্যয়টা যদি মুনাফা জাতীয় লেখে তাহলে সেটা ভুল। এখানে কিন্তু সেমটাই করছে, দেখো অবশ্য ক্রয় করে সেটা ক্রয় হিসাবে লিখছে, তাহলে ভুল করছি না বলো? কোনো কি ভুল হয়েছে বলো? ভুল হয় না। আচ্ছা, সঞ্জয় বলতে ভুল হয়নি। আচ্ছা, বাকিটা বলো ভুল হয়েছে কিনা, বাকিটা অ্যান্সার করা ভুল হয়েছে কিনা বলো? দ্রুত বেড়া বাকিটা অ্যান্সার করো, না হয় না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন ভাই, তোমরা বুঝতে, থ্যাংক ইউ। তো বেড়া পরীক্ষা কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে, আমরা তো ভাই জানি যে মুনাফা জাতীয় যদি মূলধন করো, মুনাফা জাতীয় যদি মূলধন করো তাহলে হচ্ছে কি ভাই, তাহলে আমাদের ভুল। বা যদি উল্টা করো, মূলধন যদি মুনাফা জাতীয় করো, সেটা কিন্তু আমাদের নীতিগত ভুল। কিন্তু এখানে আমাদের কোশ্চেন এভাবে আসতে পারে যে বিক্রয়ের উদ্দেশ্যে আমাদের আসবাবপত্র কিনছে, কিনে ক্রয় হিসাবে লিখছে বা তাহলে বিক্রয় হিসাবে লিখছে। তো দেখো উনি কিন্তু এই ভুলটা কিন্তু করছে, তারপর এটা ভুল হয় না কেন ভাই? কেন উনি বিক্রয়ের উদ্দেশ্যে কিনছে, ঠিক আছে? তো এটা যখন থাকবে তখন বেড়া এটা ভুল হবে না, এটা হচ্ছে কোনো প্রকার ভুল হয়নি। ওকে, পরীক্ষা একটু কোশ্চেন একটু প্যাঁচা দিতে পারে, বাট সহজ। আচ্ছা, আসবাবপত্র হিসাবকে ডেবিট করার পরিবর্তে কি করছে, ভুলবশত ক্রেডিট করছে, তাহলে সংশোধনী যাবে তাই কি হবে বলো? আসবাব হিসাবে কি করতে হবে বলো? আসবাব হিসাবটা ডেবিট করার পরিবর্তে উনি ক্রেডিট করে ফেলছে, এখন এখানে সংশোধনী যাবে দেয়, সংশোধনী যাবে দেয় আমাদের কি করতে হবে বলো? দ্বিগুণ টাকা ডেবিট করতে হবে, দ্বিগুণ টাকা ক্রেডিট করতে হবে, সমপরিমাণ টাকা ডেবিট করতে হবে, নাকি সমপরিমাণ টাকা ক্রেডিট করতে হবে বলো? দ্রুত অ্যান্সার দাও। ওকে, আসবাবপত্র হিসাবকে ডেবিট করার পরিবর্তে উনি ক্রেডিট করে ফেলছে, তো ওনার এই যে ভুলটা যিনি করছে, এই ভুলের ফলে ওনার খেসারতটা আসলে কি দিতে হবে বলো? দ্বিগুণ টাকায় ডেবিট করতে হবে, দ্বিগুণ টাকা ক্রেডিট করতে হবে, সমপরিমাণ টাকা ডেবিট করতে হবে, নাকি সমপরিমাণ টাকা ক্রেডিট করতে হবে বলো? এই দুইটা লাইন সেম, আবার এই দুইটা লাইন সেম, বলো কাছাকাছি আর কি। যাই হোক, তোমরা দ্রুত অ্যান্সার করে দাও, কি হবে এটা? ডেবিট করার পরিবর্তে উনি ক্রেডিট করে ফেলছেন, ওনার কি ভুলটা হয়েছে না? আচ্ছা, শাহজাহ বলতেছো ডি নাম্বার অ্যান্সার। ওকে, আচ্ছা বাকি একটা অ্যান্সার করে দাও, ওয়েট করে দ্রুত অ্যান্সার করে দাও।
আমি একটু ওয়েট করি। আচ্ছা 27 নম্বর অ্যান্সারটা দ্রুত করে দাও। আজাবত হিসাবকে ডেবিট করার পরিবর্তে উনি ক্রেডিট করে ফেলছেন। আচ্ছা অর্ণব বলতেছো এ নাম্বার। আচ্ছা বাকি একটু অ্যান্সার করে দাও, দেখি অ্যান্সারটা কে এবার আজকে। এটাও কিন্তু ভাই প্রিভিয়াসের আশা কোশ্চেন ভাই, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, কোশ্চেন রিপিট হয়। দেখি তোমরা কি কি পারতেছো কোশ্চেনটা, দ্রুত একটু অ্যান্সার করো ভাই, আর আমি একটু ওয়েট করি দ্রুত। যারা আসো ভাই ক্লাসে তারা একটু অ্যান্সারটা করে দাও দ্রুত। এইটা কিন্তু ভাই পরীক্ষা আসার মতো কোশ্চেন, পরীক্ষাটা আসতে পারে। কেননা এই ধরনের কোশ্চেনে স্টুডেন্টরা অনেক বেশি কনফিউশনে পড়ে যায়, ওরা কনফিউজটা কি ওরা ভুল জায়গা দিয়ে আসে। তো তোমরা একটু বাইরে কনফিউজ নয় অ্যান্সারটা দিয়ে দাও, দেখি কোশ্চেন রাইট করো, ভেবেচিন্তে উত্তর দিও। বাকি একটু অ্যান্সার করো ভাইরা, 5 জন ক্লাস করতেছো, সর্বোচ্চ উঠছে ক্লাসে 8 জন, ঠিক আছে। 120-এর মতো হচ্ছে তোমাদের স্টুডেন্ট কমার্সে, কমার্সে বলতেছি পুরো ফুল না, এর মধ্যে 8 জন ক্লাস করতেছো, বাকিরা কেউ ক্লাস করতেছো না। যাই হোক আমি কিছু বলবো না, তোমাদের ইচ্ছা। ওকে বাকি ট্রান্সফার করো, আমি টুইট করি দ্রুত। এটা প্রিভিয়াসের আশা কোশ্চেন ভাই, তুমি ডেবিট করার পরিবর্তে তুমি ক্রেডিট করে ফেলছো, এক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমাকে দ্বিগুণ টাকায় ওই হিসাবটা ডেবিট করতে হবে। সমাধান একটাই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি কি করছো, একটা হিসাবে ডেবিট করার পরিবর্তে ক্রেডিট করে ফেলছো, কি করতে হবে তোমাকে, দ্বিগুণ টাকায় ওই হিসাবটা আবার ডেবিট করতে হবে, যেটা ক্রেডিট করে ফেলছো ওইটা কি করতে হবে, দ্বিগুণ টাকা তোমার ডেবিট করতে হবে। ওকে আমার উপর নেক্সট কোশ্চেনে চলে যাই। বলো এই কোশ্চেনটাও আগের মতো কোশ্চেন, বলো এটা কি অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব, স্থায়ী হিসাব, চলতি হিসাব, সাময়িক নাকি সঞ্চয়, বলো দ্রুত এটা অ্যান্সার করে দাও ভাই, আমি একটু ওয়েট করি দ্রুত। অনবে শুধুমাত্র অ্যান্সার রাইট হয়েছে, শাহজাদ অ্যান্সার করো, শাহজাদ বলছিল, বাকিটা অ্যান্সার করাই নেই। যাই হোক অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব, স্থায়ী হিসাব, চলতি হিসাব, সাময়িক নাকি সঞ্চয়, বলো দ্রুত অ্যান্সার করে দাও দ্রুত। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব, স্থায়ী হিসাব, চলতি হিসাব, সাময়িক নাকি সঞ্চয়, বলো। আচ্ছা সানজিদা বলতেছে গ নাম্বার অ্যান্সার। ওকে বাকিটা অ্যান্সার করে দাও, ইজি কোশ্চেন ভাই, এটা ইজি কোশ্চেন, সবাই অ্যান্সার করে দাও দ্রুত। এটা ইজি কোশ্চেন ভাইয়া, সবাই দ্রুত অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি দ্রুত। 6 জন ক্লাসে আসছো, বাকি ট্রান্সফার সাজাদা বলতেছে সি নাম্বার। ওকে বাকি ট্রান্সফার করে আমি ওয়েট করি দ্রুত। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব, রেয়ামিল থেকে যদি কোশ্চেন আসে ভাই, খুব কঠিন কোশ্চেন আসবে না, ইজি কোশ্চেন আসবে। তো যদি কোশ্চেন আসে ভাই লেট করবা না, দাগাই দিবা। তানভীর বলতেছো সি নাম্বার। আচ্ছা তানভীর অন সি নাম্বার বলতেছে অ্যান্সার। ওকে বাকিরা কেউ থাকলে ভাই অ্যান্সারটা কইরো। 6 জন ক্লাস করতেছো, 3 জন অ্যান্সার আসছে, বাকি 3 জন অ্যান্সার আমি ওয়েট করি, দেখি অ্যান্সার করে কিনা, তারপর আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাবো। ওকে ওকে এটা হচ্ছে আমাদের সাময়িক হিসাব। আমার নেক্সট কোশ্চেনটা চলে যাই। এটা কি বলো, এটা তোমরা পারো, মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানোটা কি ধরনের ভুল, এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল, এটা তোমরা পারো, আমাদের নীতিগত ভুল। তো ভাই রেয়ামির আসলে কোশ্চেনগুলো আসলে এরকমই আসে, ঠিক আছে, ঘোরাফেরা আসলে একই টাইপের কথাগুলো বলে। আমার 30 নম্বর চলে আসলাম, এই যে আমাদের একটু পেছানো কোশ্চেন, বিক্রয় খতিয়ানা জেরকে কি বলে, বিক্রয় খতিয়ানা জের, এটা আমাদের 9-10 কোশ্চেন। 9-10 তোমরা যে বইটা পড়ছো, 9-10 বই, 9-10 বইতে রেয়ামির এটা লেখা ছিল। বিক্রয় খতিয়ানা জেরটা কি, একটা হচ্ছে বিক্রয় খতিয়ানা জের, হচ্ছে ক্রয় খতিয়ানা জের, একটা হচ্ছে ক্রয় খতিয়ানা জের, ক্রয় খতিয়ানা জের, বলো বলো আনসার করো। একটা হচ্ছে বিক্রয় খতিয়ানা জের, একটা ক্রয় খতিয়ানা জের, বলো এটা বলো। আমার চাইছি কি বিক্রয় খতিয়ানা জেরটা আমার চাইছে, এটা কি হবে, প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব নাকি বিক্রয় ফেরত হিসাব, বলো। বিক্রয় খতিয়ানা জেরটা বলতে আসলে কি বোঝায়, বলো কোনটাকে বোঝায় বা কোন হিসাবকে বলে, এটা 9-10 কোশ্চেন, 9-10 বইতে আমাদের এটা ছিল। দ্রুত এটা আনসার করো ভাইরা। একটা হচ্ছে বিক্রয় খতিয়ানা জের, একটা হচ্ছে ক্রয় খতিয়ানা জের, একটা তুমি যদি একটা বড় আটটা পারবা। প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব নাকি বিক্রয় ফেরত, প্রদেয় বা পাওনাদার, ঠিক আছে, প্রদেয় বা পাওনাদার লিখে দিলাম, প্রদেয় বা পাওনাদার, প্রাপ্য বা হচ্ছে তোমার দেনাদার, বলো কোনটা হবে, দ্রুত আনসার দাও। আচ্ছা অন বলতেছো বি নাম্বার আনসার 30। আচ্ছা বাকি এটা আনসার করে দাও। বিক্রয় খতিয়ানা জের কোনটা, প্রদেয় বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বা সরি প্রদেয় বা পাওনাদার হিসাব, প্রাপ্য বা দেনাদার হিসাব নাকি বিক্রয় হিসাব নাকি বিক্রয় ফেরত হিসাব, বলো। বিক্রয় খতিয়ানা জের আমাদের 9-10 কোশ্চেন ভাই, এটা পারার কথা, দ্রুত আনসার করো। একটা হচ্ছে বিক্রয় খতিয়ানা জের, একটা হচ্ছে ক্রয় খতিয়ানা জের, এই দুটা আসলে কি বোঝায় বলো, বা কাদের বোঝায় বলো। আচ্ছা বাকিটা আনসার করো, আমি ওয়েট করি, দ্রুত আনসার করে দেবে দ্রুত।
বিক্রয় খতিয়ান জেরকে কি বলে? প্রদয় হিসাব, প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব নাকি বিক্রয় ফেরত হিসাব? আচ্ছা সানজিদা বলতেছো খ নাম্বার আনসার। ওকে, বাকিটা আনসার করো, আমি ওয়েট করে দ্রুত আনসার করো। বিক্রয় খতিয়ান জেরটা আসলে কি বলো? ওকে, আমার অ্যান্সারটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রাপ্য, প্রাপ্য বা দেনাদার হিসাব। বিক্রয় খতিয়ান যেটা কাদের বোঝাবে? প্রাপ্য বা দেনাদার হিসাব বোঝায়। আর ক্রয় খতিয়ান হচ্ছে আমাদের প্রদেয়, প্রদেয় বা পাওনাদার হিসাবকে বলা হয় আমাদের ক্রয় খতিয়ানের যে পাওনাদার। পাওনাদার। ওকে, ক্রয় খতিয়ান হচ্ছে আমাদের পাওনাদার। আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য কোনটা তৈরি করা? হিসাবের গাণিতিক শুদ্ধতা, হিসাবের গাণিতিক শুদ্ধতার জন্য যাচাইয়ের জন্য কোনটা মাধ্যম কোনটা? জাবেদা, রেওয়া মিল, ব্যাংক সমান বিবরণী নাকি খতিয়ান? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই বলে বা সংক্ষিপ্ত বলে, যেটা বলে আনছে ওটা রাইট। ওকে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যম কোনটা? গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যম কোনটা বলো? জাবেদা, রেওয়া মিল, ব্যাংক সমান বিবরণী নাকি খতিয়ান? সানজিদা বলতেছো খ নাম্বার আনসার। ওকে, বাকিটা আনসার করো, আমি ওয়েট করি। হিসাবের গাণিতিক শুদ্ধতা, এখন গাণিতিক শুদ্ধতা বললে একটা নাম আসে, এই কথাটা বললে ভাই একটা নাম চলে আসে, সে নামটা কি বলো? দ্রুত আনসার করো। আচ্ছা, বাকি এটা আনসার করো, আমি ওয়েট করি, দ্রুত আনসার করে দাও। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই এটার মাধ্যম কোনটা বলো? দ্রুত এটা আনসার করো ভাইয়ার, আমি ওয়েট করি, দ্রুত আনসার করো। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যম কোনটা? জাবেদা, রেওয়া মিল, ব্যাংক সমান বিবরণী খতিয়ান? ওকে, এটা হচ্ছে আমাদের রেওয়া মিল। রেওয়া মিল হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই বললে আমাদের সংক্ষেপে রেওয়া মিল ভাই। এটা নামটা বললে, এই নামটা বললে এক কথা ভাই এই নামটা চলে আসে, রেওয়া মিল। গাণিতিক শুদ্ধতা যাচাই বললে আমাদের রেওয়া মিল। ওকে, 32 নম্বর কোশ্চেনে চলে আসলাম। এটা আমি লিখে দিয়েছিলাম, সবাই আনসার করো। আমি এটা লিখে দিয়েছিলাম, বলো সমমানের মজুদ পণ্য কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? কখন? আমি এটা লিখে দিয়েছিলাম, বলো আনসার করো। ধারে বিক্রয় থাকলে, ধারে ক্রয় থাকলে, প্রারম্ভিক মজুদ পণ্য না থাকলে নাকি সমন্বিত ক্রয় থাকলে? বলো, আমি এটা লিখে দিয়েছিলাম, সবাই আনসার করো, আমি ওয়েট করি দ্রুত। সমাপনী মজুদ পণ্য কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? বলো কখন? সমাপনী মজুদ পণ্য কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? বিক্রয়, ধারে বিক্রয় করলে, ধারে ক্রয় থাকলে, প্রারম্ভিক মজুদ পণ্য না থাকলে নাকি সমন্বিত ক্রয় থাকলে? বলো। সানজিদা বলতেছো ঘ নাম্বার অ্যান্সার। ওকে, যারা আসো ভাই ক্লাসে যদি থাকো কমেন্ট করে থাকো, অ্যান্সারটা দিয়ে দাও। অ্যান্সারটা কি বলো? যারা আসো ভাইরা ক্লাসটা করো ভাইরা। আমাদের আর 8টা কোশ্চেন আছে ক্লাসের শেষের দিকে, আমরা আমাদের 8টা কোশ্চেন আমাদের আছে। ওকে, আচ্ছা শাহজাদা বলতেছো ডি নাম্বার অ্যান্সার। ওকে, বাকি এটা আনসার করা 5 জন আছে ক্লাসে, বাকি 3 জন অ্যান্সারটা করে দাও। 2 জন অ্যান্সার করছো। ওকে, এটা হচ্ছে আমাদের সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় থাকলে আমাদের সমমজুদ পণ্যটা আসবে, তখন আবার প্রারম্ভিক মজুদটা আসবে না। প্রারম্ভিক মজুদ, তখন আবার প্রারম্ভিক মজুদ পণ্যটা আসবে না, ঠিক আছে? এটা তখন আসবে না। ওকে, অন্য বলতেছো ডি নাম্বার। হ্যাঁ ভাই, বলতেছো ডি নাম্বার আনসার। ওকে, একটু দ্রুত অ্যান্সার দিবে। আচ্ছা দেখো এখানে কি কাজটা করছে, 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখছে, তো এটা কোন ধরনের ভুল বলো? একটা ইজি একটা কোশ্চেন ভাই, অ্যান্সার দাও। পরিপূরক ভুল, নীতিগত ভুল, বাদ পড়া ভুল নাকি লেখার ভুল? বলো। মানে 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখছে, বলো এটা কি ভুল? মানে 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখছে, ঠিক আছে? দেখো বড় একটা ভুল করে ফেলছে, তাই ভুলটা আসলে কি ধরনের ভুল বলো? দ্রুত অ্যান্সার দেবে এরা, কোন ধরনের ভুল এটা? আচ্ছা সানজিদা বলতেছো ঘ নাম্বার অ্যান্সার। আচ্ছা বাকি অ্যান্সার করে দাও। 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখছে, বলো এটা কি ধরনের ভুল? পরিপূরক ভুল, নীতিগত ভুল, বাদ পড়া ভুল নাকি লেখার ভুল? বলো। একটু ওয়েট করি, দ্রুত অ্যান্সার করে দেবে এরা। 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখছে, এটা পরিপূরক ভুল, নীতিগত ভুল, বাদ পড়া নাকি লেখার ভুল? সাজদা বলতেছো ডি নাম্বার, মায়ের বাঁধন বলতেছো 33 বি নাম্বার। মায়ের বাঁধন তুমি আবার ভুল করতেছো। তোমার নীতিগত ভুল কোনটা ভাই? নীতিগত ভুল বললে ভাই মুনাফা জাতীয় ব্যয়কে নীতিগত, নীতিগত কোনটা ভাই? মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন।
তুমি যদি মুনাফা জাতীয় ব্যয়ের যদি মূলধন লেখো বা মূলধন জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় লেখো, সেক্ষেত্রে হচ্ছে তোমার নীতিগত ভুল। তবে এটা তো হবে না, তুমি এটা আনসার কেন করতেছো? দুটো তো আলাদা ভাই। ওকে, আমাদের এটা হচ্ছে আনসার নীতিগত, সরি লেখার ভুল। স্বাভাবিক, তুমি 5,000 টাকা জায়গায় লেখা 500 টাকা লিখছো, ঠিক আছে, তোমার লেখা ভুলই হবে, তুমি ভুল লিখছো। তুমি 4,500 টাকা তুমি কম লিখছো, ঠিক আছে, প্রচুর কম লিখছো। সো এটা হচ্ছে আমাদের লেখার ভুল। নীতিগত ভুল সম্পূর্ণ ডিফারেন্ট ভাই। আচ্ছা, আমরা তারপর পরে কোশ্চেন করবো। নেক্সট কোশ্চেন আমাদের, কোনটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? আমি এটাও লিখে দিচ্ছিলাম ভাই তোমাদেরকে যে কোনগুলো অন্তর্ভুক্ত হবে না, বলো। এখানে আছে অবৈধ সাপ্লাইজ, বকেয়া বেতন, প্রারম্ভিক মজুত পণ্য নাকি অনুপার্জিত আয়, বলো। আমি এটা লিখে দিচ্ছিলাম যে কোনগুলো রেওয়া মিলে আসবে না, অন্তর্ভুক্ত হবে না, বলো ভাই। আমার দুইটা গোলমাল লাগে। আচ্ছা, লাগতে পারে ভাই, বাসায় একটু পড়ে নিয়মিত, বাসায় পড়লে আশা করি আর গোলমাল লাগবে না। তো ভাইরা দ্রুত ট্রান্সফার করে দাও, আমি ওয়েট করি দ্রুত। সানজিদা বলতেছে 34 ক নাম্বার অ্যান্সার। ওকে, বাকি ট্রান্সফার করে দাও। আমি এটা লিখে দিছিলাম, আমি এটা কোশ্চেনের ভাষায় লিখে দিছিলাম, আমি এটা লিখে দিছিলাম। তো ভাইরা অ্যান্সার করে দাও দ্রুত। অব্যবহৃত সাপ্লাইজ, বকেয়া বেতন, প্রারম্ভিক মজুত পণ্য নাকি অনুপার্জিত আয়, কোনটা রেওয়া মিলে আসবে না, বলো। দ্রুত অ্যান্সার করে দাও। মায়ের কথা বলতেছে এ নাম্বার। আচ্ছা, শাহজাদা বলতেছে এ নাম্বার। ওকে, অ্যান্সারে 3 জন করবো, আর কেউ নাই। আমি তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম। আমাদের অব্যবহৃত সাপ্লাইজ। আমাদের নেক্সট কোশ্চেন অন্য বলছে না। আচ্ছা, ওকে, যে ভুল হিসাব বিজ্ঞান রীতিগত রীতিনীতি লঙ্ঘন করে, যে ভুলগুলা হিসাব বিজ্ঞানের রীতিনীতি লঙ্ঘন করে, সেই ভুলটা আসলে কোনটা, বলো। লেখার ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল নাকি বেদাখিলার ভুল, বলো। রীতিনীতি লঙ্ঘন করে, রীতিনীতি, সেটা কোন ধরনের ভুল, বলো। কোন ধরনের ভুল তো রীতিনীতি লঙ্ঘন করে? ওকে, দ্রুত একটা আনসার করে ভাই, আমি ওয়েট করি। সঞ্জিতা বলতেছে খ নাম্বার আনসার। ওকে, বাকি একটা আনসার করে দাও, আমি ওয়েট করি। দ্রুত আনসার করে দাও, দ্রুত অ্যান্সার করতে। এবার আমাদের 4টা ম্যাথ আছে, ম্যাথ করানোর পর আমাদের ক্লাসটা শেষ। র্যামিল রিলেটেড আমাদের একটা ম্যাথ আছে, র্যামিলের ম্যাথ। তো ওই ম্যাথগুলো করলে আমাদের অঙ্কগুলো শেষ, এই অধ্যায়ের আমাদের এবারে শেষ। ওকে, তো আমি বলতেছো বি নাম্বার অ্যান্সার। আচ্ছা, বাকি এটা অ্যান্সার করে দাও যারা আছে ক্লাসে। ওকে, যে ভুলটা রীতিনীতি লঙ্ঘন, রীতিনীতি, সেটা কি হবে? এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। আমি অ্যান্সারটা পেয়ে গেলাম, আসলে আমাদের নীতিগত ভুল। ওকে, সাজা বলতেছে নীতিগত ভুল। একেবারে থ্যাংক ইউ, এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। ওকে, 36 নাম্বার চলে আসলাম আমরা। আচ্ছা, কোনটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? আরেকটা কোশ্চেন, বলো কোনটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, বলো কোনটা আসবে না। দ্রুত অ্যান্সার করে দেবে। কোনটা রেওয়া মিলে আসবে না, বলো। প্রারম্ভিক নগদ তহবিল, সমাপনী আশাপত্র, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত নাকি প্রারম্ভিক মজুত পণ্য, কোনটা রেওয়া মিলে আসবে না? সবাই 36 নম্বর কোশ্চেন পেটে অ্যান্সার করো ভাইয়ারা, কোনটা রেওয়া মিলে আসবে না, কোনটা। সঞ্জিতা বলতেছো ক নাম্বার হবে 36-এর। ওকে, বাকিটা অ্যান্সার করো, আমি ওয়েট করি। এটা লিখে দিছিলাম, তোমার দ্রুত অ্যান্সার করতে ভাইয়ারা, কোনটা হবে অ্যান্সার, কোনটা রেওয়া মিলে আসবে না? প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল, সমাপনী আশাপত্র, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত নাকি প্রারম্ভিক মজুত পণ্য, বলো। শাহজাদা বলতেছো ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা, শাহজাদা একটু লাইনটা বলে পড়ো। এটা কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য বলছে, সমাপনী মজুত পণ্য কিন্তু বলে নাই, সমাপনী কিন্তু বলে নাই, এটা প্রারম্ভিক বলছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, শাহজাদা শাহজাদা আবার ডি বলতেছে। ওকে, তানভীর বলতেছে এ নাম্বার। ওকে ভাই, আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। প্রারম্ভিক নগদ তহবিল, আমি লিখেছিলাম যে প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী মজুত পণ্য, ঠিক আছে, বা অব্যবহৃত সাপ্লাইজ, এগুলো রেওয়া মিলে আসবে না, ঠিক আছে। আর এই যে প্রারম্ভিক মজুত পণ্য আসবে, এরা আসবে না কখন, ধরো এটা কখন আসবে না, যখন সমন্বিত ক্রয় থাকবে। সমন্বিত ক্রয় থাকলে তখন হচ্ছে আমাদের প্রারম্ভিকটা আসবে না, তখন আমাদের সমাপনীটা আসবে, ঠিক আছে।
আশা করি ক্লিয়ার। আমার নেক্সট কোশ্চেনটা চলে যাই, ম্যাথ, ইজি ম্যাথ। পরীক্ষা আসলে এই ম্যাথগুলো দেখো, একটা হিসাবে জের কি করছে 80 টাকা, এটা ভুল পাশে তারা বসাইছে, ঠিক আছে। একবার দেখো আমি একটু লিখে দিই, যদি একবার ভুল হয়, যদি একবার তোমার ভুল হয় তাহলে 2 গুণ, 2বার ভুল হইলে 3 গুণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো ভুল পাশে বসা, দেখো একবার ভুল, শুধু যদি একবার ভুল হয় তাহলে হচ্ছে 2 গুণ, যে অ্যামাউন্টটা থাকবে ওটার সাথে 2 গুণ, আর 2বার ভুললে আমাদের 3 গুণ দেওয়া লাগবে। এখন দেখো শুধু জাস্ট একবার ভুলের কথা বলা আছে, 80 টাকা, 80 2টা গুণ দাও, কত 160 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি ক্লিয়ার। 80 টাকা ভুল পাশে লিখছে, তো তুমি একবার যদি ভুল হয়েছে, একবার ভুল হলে তোমার 2 গুণ দিবা, 80 × 2, বা তুমি সেটা এমনি করতে পারো 80 + 80, এটা হয় একই কথা, উত্তর একই বের হবে। 80 + 80 বা 80 × 2, উত্তর একই বের হবে তোমার। সঞ্জয় বলতেছো 37 হ্যাঁ, 37 গণনা করো আনসার। ওকে, পরীক্ষা ভাই ইজি ম্যাথ ক্লাস, আমি এত কঠিন ম্যাথ নাই, আসলে ইজি ম্যাথ আসবে, সেম ম্যাথ এটাও। এটা করো, একই সূত্র। একটা হিসাবে যে 120 টাকা, যারা মিলে ভুল পাশে লেখানো হয়েছে, অনলি একবার ভুল, অনলি একবার ভুল। অ্যান্সার দাও, এটা কি হবে অ্যান্সার? সবাই অ্যান্সার করে দাও, লিখে দিছিলাম। একবার মাত্র ভুল হয়েছে, বলো অ্যান্সার 120 টাকা, যারা মিলে ভুল পাশে লিখছে। তো অন্য সব কিছু ঠিক লাগিয়ে দুই পাশে পার্থক্য কত টাকা হবে? ওকে, 38 নম্বর কোশ্চেন আছে, করে দাও কি হবে অ্যান্সারটা। একবার মাত্র ভুল হয়েছে, একবার ভুল, দ্রুত অ্যান্সার করে দাও। আমি ওয়েট করেছি, সানজি বলতেছো ঘ নাম্বার অ্যান্সার। ওকে, বাকিটা অ্যান্সার করে দাও, ইজি ম্যাথ অ্যান্সার করে দাও সবাই দ্রুত। 7 জন ক্লাস করতেছো, ওকে 7 জন ক্লাস করো, কিন্তু কমেন্ট করতেছো 3 থেকে 4 জন, বাকিটা কমেন্ট করতেছো না। শাহজা বলতেছো ডি নাম্বার অ্যান্সার। ওকে, বাকিটা অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। জামিল ভাই ম্যাথ আসলে এগুলো আসবে, ইজি ম্যাথগুলো আসবে, জামিল আসলে কঠিন ম্যাথ আসবে না। মায়ের কথা বলতেছো ডি নাম্বার অ্যান্সার। ওকে, বাকিটা অ্যান্সার করে দাও দ্রুত। আচ্ছা, আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের 240 টাকা, 120 টাকা আমাদের। যদি একবার ভুল হয়েছে আমরা 2 গুণ দিয়ে দিই, 240 টাকা, বা তুমি 120 যোগ 120 লিখতে পারো, তাও 240 টাকা উত্তর। আমার নেক্সট কোশ্চেনে চলে যায় আমাদের, এটা সেম সূত্র, করো সবাই অ্যান্সার দাও। একটা হিসেবে যে 42 টাকা, যারা মিলে ভুল পাশে বসাইছে, এটাও সেম, একবার ভুল হয়েছে আমাদের, একবার ভুল। সবাই অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করে দাও। সবাই 39 নম্বর কোশ্চেন আছে কথা, আমাদের একটা কোশ্চেন আছে ক্লাসের, আমাদের কাছে 40টা কোশ্চেন, আমাদের আদার্স একটা কোশ্চেন আছে। সবাই ভাই দ্রুত কোশ্চেন আনসারটা করে দাও দ্রুত। একটা হিসাবে যে 42 টাকা ভুল পাশে লাগবে, মানে একবার ভুল, বলো কি হবে অ্যান্সার? আনসার বলো। সানজিদা বলতেছো, আচ্ছা এটা 35 নম্বর, আচ্ছা তা শাহজাদা বলতেছো সি নাম্বার অ্যান্সার। ওকে, বাকিটা অ্যান্সার করে দাও। 29 নম্বরের কোশ্চেনটা ভাইয়ারা কি অ্যান্সার হবে, দ্রুত অ্যান্সার করে দাও। একবার ভুল হয়েছে, ভুল পাশে বসাইছে, একই সূত্রে ম্যাথ, কেননা এই অধ্যায় আসলে ভাই এই ম্যাথগুলো আসবে। তানভীর বলতেছো সি নাম্বার, মায়ের বাবা বলতেছো সি নাম্বার অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম, সি নাম্বার 84 টাকা, 42 গুণ 2 84 টাকা। ওকে, আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। একটা হিসাবে যে 29 টাকা, ওইটা কি করছে, আমি ভুল পাশে 92 টাকা বসানো হয়েছে। অন্য সবকিছু ঠিক থাকলে দুই পাশে পার্থক্য কত? সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক থাকলে পার্থক্য কত বলো, অ্যান্সার করে দাও দ্রুত। দেখো আমরা যেটা করছিলাম, যে মানে ব্যাংক সময় দেখছি একটা ম্যাচ ছিল না, 220 টাকা যোগ হচ্ছে 260 টাকা, সরি 260 টাকা যোগ 600 টাকা, 600 মেবি 60 টাকা এরকম। আমাদের উত্তর হচ্ছে 880 টাকা উত্তর আসছিলাম। কি করছিলাম, আমরা দুইটা যোগ করে দিয়েছিলাম, ঠিক আছে। আমরা যে ব্যাংক সমন্বয়তে যে ম্যাথটা করছিলাম, দুইটা আমরা যোগ করে দিয়েছিলাম, ওইখানে আমাদের পার্থক্য চাইছিল, পার্থক্য, ঠিক আছে। তাহলে আমি বলে ভাই সেম, যদি পার্থক্য চাই এখানেও যোগ হবে। দেখো দুইটা, একটা হিসাবে যে 29 টাকা, ভুল পাশে লিখছে কত, 92 টাকা লিখছে, এখানে আমাদের সেম, দুইটা আমরা যোগ করে দিব। 92 যোগ হচ্ছে আমাদের 29, 9 2 11 1 হাত হচ্ছে আমাদের 1, 9 2 11 12,
কত আমাদের 121 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা সানজি বলছে ঘ নাম্বার আছে, ওকে ভাই থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার হচ্ছে 121 টাকা। আমরা দুইটা যোগ করে দিলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসে। তো আমাদের ক্লাসটা ভাইয়ার আজকে পর্যন্ত শেষ। আমরা বৃহস্পতিবার আমাদের একটা ক্লাস আছে, বৃহস্পতিবার থার্সডে মানে পরশু দিন আর কি, আজকে তো সোমবার, সরি আজকে মঙ্গলবার আজকে। তো মাঝখানে আমাদের বুধবার যাবে, এরপর আমাদের বৃহস্পতি আমাদের একটা ক্লাস আছে। তো বৃহস্পতি হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ক্লাস, আমি এমজিটি লিখলাম, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আমাদের পঞ্চমাদের উপরে, যৌথ মূলধনী কারবার, যৌথ মূলধনী কারবার, যৌথ মূলধনী কারবারের উপর আমাদের একটা অধ্যায়ের উপর আমাদের ক্লাস আছে, ঠিক আছে। এই ক্লাসটা ভাই কেউ মিস দিও না, ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ম্যানেজমেন্ট যদি ফার্স্ট পেপার থেকে কোশ্চেন হয়, এখান থেকে ভাই কোশ্চেন হবে 90% গ্যারান্টি। এখান থেকে ভাই পরীক্ষা কোশ্চেন আসবে যদি ফার্স্ট পেপার থেকে কোশ্চেন করে, যে ফার্স্ট পেপার থেকে যদি কোশ্চেন করে এখান থেকে ভাই কোশ্চেন 90% হচ্ছে আসবে। হিউজ ইম্পর্টেন্ট অধ্যায় ভাই। এবারে ক্লাসটা ভাই কেউ মিস দিবা না, বৃহস্পতি আমাদের ক্লাস আছে ওই 7:15 বা 7:30 এরকম, 7:15 বা 7:30 আমরা ক্লাসটা নিব, ঠিক আছে। ক্লাসটা ভাই কেউ মিস দিও না, ক্লাসটা কইরো, কেন এই অধ্যায়টা ভাই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় আর সমবায় সমিতি, সমবায় সমিতি, এগুলো ভাই খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, ঠিক আছে। এই ক্লাসটা মিস দিও না। আমরা আগামী ক্লাস শুধুমাত্র যৌথ মূলধনী কারবার নিয়ে করাবো, কারণ অনেক বড় একটা অধ্যায়, হিউজ বেসিক নিয়ে আমরা আসবো, আবার 50টা এমসিকিউ, ঠিক আছে। তো ম্যারাথন ক্লাস নিয়ে আসবে ভাই, কেউ ক্লাসটা মিস করবে না, সবাই ভাই ক্লাসটা কইরো। আশা করবো সবাই ক্লাস থাকবা। ওকে ভাই, আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।